কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে এমন কিছু কিছু ঘটনা, এমন কিছু কিছু হরর এলিমেন্টস আপনারা জানতে চলেছেন, ফিল করতে চলেছেন, এমনই একটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমি। আজকে আমার সাথে কলে ছিল দেবজ্যোতি, এবং এই যে ঘটনাগুলো, এখানের যে এন্টিটিগুলো, মানে আপনি ভাববেন যে রিয়েল লাইফে যখন এইগুলো ঘটছে, কোনো গল্প বা উপন্যাসের নয়, আপনি যে সাডেন হররের জন্য একটা রাশ ফিল করবেন, সেটা কোনো অংশেই কম নয়। যাই হোক, আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবজ্যোতি, হ্যাঁ কৌস্তব, কেমন আছো ভাই? আছি, আপাতত ভালো আছি, তবে একটু শরীরটা অসুস্থ আছে, একটু জ্বর টর হয়েছে আর কি। ঠিক আছে মোটামুটি। তুমি কেমন আছো বল? আমিও ভালো আছি ভাই। তোমার সাথে এর আগে আমরা রেকর্ডিং করলাম, ঠিক আছে? আমি জানি না কি হলো হঠাৎ, ঠিক আছে? আমি জানি না ঘটনাটার কোনো অ্যাসপেক্ট কিনা বা অন্য কোনো ব্যাপার কিনা, ঠিক আছে? হতে পারে। আর সেটা আপলোড করতেই পারলাম না, ঠিক আছে? সেটা ফাইলটাই পুরো কারাপ্ট হয়ে গেল। আমি জানি না এইসব এন্টিটি বলো, এইসব এক্সপিরিয়েন্সেস বলো, এদের কোনো ব্যাড ম্যানিফেস্টেশন কিনা এটা। তারা হয়তো 100% সেদিন সারা রাত আমরা রেকর্ডিং করেছিলাম প্রায়। এক্স্যাক্টলি। এবার সেটার ম্যানিফেস্টেশনের জন্য কিনা একদম এরকম টাইপের ঘটনা ঘটলো, পুরো ফাইলটাই কারাপ্ট হয়ে গেল, দিতে পারলাম না। ইভেন মানে কি বলবো, মানে সেই দিনটাও খুব উইয়ার্ড হয়েছিল। আমি আরো একটা রেকর্ডিং করি, সেটাকে আপলোড করার চেষ্টা করি, ঠিক আছে? তো কিছু মানে ইউটিউব থেকে ফার্স্টে ভিডিওটাকে রিমুভ করে আবার ভিডিওটা চলে আসে, বাট আমি দেখলাম যে এই জিনিসটা না থাকাটাই বেটার, তো আমি ওটা রিমুভ করলাম, পরে আপলোড করবো। মানে ওই দিনটাতে আমি জানি না তোমার ঘটনার রেশের জন্য এই জিনিসটা হলো নাকি অন্য কোনো রিজনের জন্য। আমিও ভীষণভাবে অবাক হয়েছি, কেননা পরের দিন যখন তোমার ওই ভিডিওটা ওরকম একটা প্রবলেমের মধ্যে হলো, আমিও ভীষণভাবে এই দুটো ঘটনার যখন পরপর ঘটলো, আমিও খুব অবাক হয়েছি একটু হলেও। জানি না কিসের জন্য কি হয় বা না হয়, বাট এটার জন্য তো আমাদের এই কাজগুলো থামানো চলবে না। আমরা এরকম টাইপের ঘটনা নিয়ে আসবো, অ্যান্ড যদি কোনো অদৃশ্য শক্তি বলো বা যাই বলো বাধা দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, আমরা বাধাপ্রাপ্ত হতেই পারি, বাট আমরা ছাড়বো না। আমি তোমার মধ্যপ্রদেশের ঘটনাটা আগে জানতে চাই, ঠিক আছে? কি হয়েছিল বা না হয়েছিল। ওই ঘটনাটা আমাকে অনেক পুরনো একটা নস্টালজিয়া ফিল করায়। এই নস্টালজিয়াটা কিরকম আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আগে তুমি ঘটনাটা শুরু করো, ঘটনাটা জানাও, তারপর আমি বল কি ঘটেছিল। বলো দেবজ্যোতি, কি হয়েছিল ভাই? মধ্যপ্রদেশের যে ঘটনাটা আমি তোমাকে প্রথমে বলবো, আমি আজকে দুটো ঘটনা বলবো, এবং দুটো ঘটনার মাধ্যমে যে কতটা ভয়ঙ্কর হতে পারে, মানে মানুষ যে নিজের ভুলে বলো বা নিজের দোষে বলো যে কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে, একটি ব্যক্তির জন্য অনেক মানুষের জীবন বিপন্ন হতে পারে, সেই দুটি ঘটনা আজকে বলবো। তো প্রথম ঘটনাটা হচ্ছে মধ্যপ্রদেশের একটি ঘটনা। আমাদের এদিককারই, অর্থাৎ আমাদের এই হুগলি জেলারই একজন মানুষ ছিলেন। উনি কেন্দ্রীয় সরকারি চাকরি পান, তো ওনার বিভিন্ন জায়গায় পোস্টিং হয় আর কি। ওনার আমাদের রাজ্যে হয়নি, অন্যান্য রাজ্যে ওনার পোস্টিং হতে শুরু করেন। খুব ভালো একটি চাকরি করতো, আমি উল্লেখ করছি না। তো ওনার প্রথম পোস্টিং হয় ছত্তিশগড়ের একটি জায়গায়। প্রথম ওনার তখন অল্প বয়স। ছত্তিশগড়ের একটি জায়গা, খুব মানে শহর নয়, একদম গ্রাম। আমি আজ থেকে ঘটনাটা বলছি অনেক বছর আগে, তখনকার স্মার্টফোনের যুগেরও আগে। তাহলে বুঝানো যে কতটা অনেক দিনের আগে। তখন আমরাও তখন খুব ছোট, বা
আমি তখন বোধহয় জন্মগ্রহণ করিনি, বা আমরা ওই পরিস্থিতি মানে ওই সময়টা দেখিনি আর কি। তো ওই সময় আরো ভয়ঙ্কর ব্যাপার ছিল, আরো মানুষের মানে বিভিন্ন জায়গায় যাতায়াত কম ছিল। তখন তৎকালীন দিনের যে গ্রামগুলি ছিল সেগুলি অত্যন্ত নির্জন ছিল। তো ছত্তিশগড়ের এরকমই একটা গ্রাম, যে গ্রামেতে সেই জঙ্গল থেকে প্রায় ভল্লুক ঢুকে যায় গ্রামের মধ্যে, এইরকম একটা ভয়ঙ্কর মানে পরিবেশ ছিল সেই গ্রামেতে। তো ওই গ্রামেরই আশেপাশের একটি মফস্বল মতো জায়গায় ওনার পোস্টিং হয়। তো ভদ্রলোক, ওনার নাম হচ্ছে, মানে আমি নামটা উজ্জ্ব রেখেই আমি ওনার টাইটেল ধরেই বলছি, চক্রবর্তী বাবু বলছি আমি ওনাকে। তো চক্রবর্তী বাবু ওনার প্রমোশন হয় আর সরি পোস্টিং হয়। তো উনি ওখানে কাজকর্ম করতে থাকেন। তো কাজের সূত্রেই ওনার ওখানে একটি একজন তন্ত্র সাধক, মানে ওখানকার একজন তন্ত্র সাধক, যিনি একটু আধটু তন্ত্র চর্চা করতেন, মানে খুব যে উনি সিদ্ধ হয়ে গেছেন বা তার বিরাট কিছু ক্ষমতা আছে এমন নয়, এরকম একজন ব্যক্তি যিনি অল্প কিছু তার গুরুর মাধ্যমে পেয়ে নিজে নিজে সাধনা করতেন। এরকম একজন ব্যক্তির সঙ্গে ওনার পরিচয় হয়। কারণ উনি ওখানে থাকতেন, একা মানুষ, তো চায়ের দোকানে যেতেন বা বাজার টাজারে যেতেন, সেখানে সময় কাটাতেন। তো সেই সূত্রেই ওনার সঙ্গে পরিচয় হয়। তখন ঘটনাটা থামিয়ে মাঝখানে একটা কথা বলি, যেহেতু আমার একটুখানি সর্দির বা জ্বরের একটু ব্যাপার রয়েছে, তো আমি কথা বলতে বলতে যদি কারোর শুনতে অসুবিধা হয় তার জন্য আমি ক্ষমা চেয়ে একটু, যাতে অসুবিধা হয় না হয়। তো আমি একটু সেই নিয়েই বলছি আর কি। তো ওই মধ্যপ্রদেশের ওই রকম ছত্তিশগড়ের এরকম জায়গায়, তো বন্ধুর সঙ্গে কথাবার্তা বন্ধুত্ব হয়ে যায় দুজনের সঙ্গে, ওই যিনি তন্ত্র চর্চা করতেন আর কি। তো ওনার কি হলো, ওখানেতে ওনারা প্রায় শ্মশানেতে কিন্তু চলে যেতেন রাত্রি হলে। ছত্তিশগড়ের একটি শ্মশান, সেখানে যেতেন। সেখানে গিয়ে ওনারা তন্ত্র সাধনা করতেন। অর্থাৎ ইনি তো কিছুই জানেন না, এনার একটা জাস্ট ঝোঁক ছিল আর কি, যে উনি যে মানে বিদ্যাটা অর্জন করেছেন বা যে সাধনা করছেন, ওই চক্রবর্তী বাবুর একটা ওই বিষয়ে খুব ঝোঁক ছিল। আর ওই চক্রবর্তী বাবুর পারিবারিক ভাবে গুরুদেব হচ্ছেন আমার দাদু ছিলেন আর কি, মানে তাদের পরিবারে প্রায় সবাই আমার দাদুর শিষ্য ছিলেন আর কি। তো একটা ধার্মিক ফ্যামিলি, ব্রাহ্মণ মানুষ, ধার্মিক ফ্যামিলি, প্লাস এই তন্ত্র জাদু এইসবের প্রতি ওনার মানে ভীষণ ভাবে কি বলবো মানে ঝোঁক ছিল। তো সেই জন্যই উনি ওখানে যেতেন। যেতে যেতে হলো কি, ওনারা ওখানকার যে একটি বিদ্যা ওনারা প্ল্যান করেন দুজনের মধ্যে। প্ল্যান করে যে আমরা এই সাধনা করব, এই সাধনার মাধ্যমে আমরা শক্তি অর্জন করব কোনো কিছু। তো সেই মতো ওরা শুরু করেন। এমত অবস্থায় ওনারা একবার মানে বাড়িতে ডাক পড়ে আর কি, চক্রবর্তী বাবু বাড়িতে ডাক পড়ে। তো ওই সাধনার সেই সময় শুরু করা হলো না, উনি ওনার বাড়ি ফিরে আসেন, অর্থাৎ আমাদের হুগলিতে ফিরে আসেন আর কি। ফিরে আসার পর উনি এখানে বেশ কিছুদিন ছুটিতে ছিলেন। তো বাড়ির লোকের কথাতে এবং ওনারও একটা ইচ্ছে ছিল, কারণ ওই যিনি ওনার বন্ধু যিনি তন্ত্রচর্চা করতেন, তো উনি বলেছিলেন যে তোমাকে আগে দীক্ষা নিতে হবে, যেহেতু তোমার কোনো দীক্ষা হয়নি এখনো পর্যন্ত, তুমি দীক্ষাটা আগে নাও, তারপরে আমরা এটা বিষয়টা চর্চা করব। তো উনি এখানে ফিরে আসেন। যেহেতু ওনার পরিবারের, চক্রবর্তী বাবুর পরিবারের সকলে এখানে দাদুর মানে আমার দাদুর মানে শিষ্য আর কি। তো দাদুর কাছে নিয়ে আসা হয় চক্রবর্তী বাবুকে। নিয়ে আসার পর ওনাদের দীক্ষা হয়। দীক্ষা হয়ে যাওয়ার পর উনি দাদুর যা যা বলেছিলেন সে সবগুলো পালন করেন এবং উনি ফিরে যান আবার ওনার চাকরিতে জয়েন করে নেন আবার। তো ওখানে গিয়ে উনি পুরোপুরি ভাবে আবার ওই বন্ধুর সঙ্গে তন্ত্র চর্চায় মানে যে বিদ্যাটা লাভ করবেন বলে, যে শক্তিটা ওনারা লাভ করবেন বলে শুরু করেছিলেন, সেটা কিন্তু মারাত্মক একটা খুব মানে ভীষণ ভাবে মানে ডেডলি একটা বিষয়। তো সেইটা ওনারা দুজনে শুরু করার পর ওনারা বেশ কিছুদিন শুরু করার পর আস্তে 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 চক্রবর্তী বাবু কিন্তু শরীর ভাঙতে শুরু করে। আচ্ছা। মানে উনি খুব গোলগাল চেহারার মানুষ ছিলেন, খাওয়া দাওয়া করতেন ভীষণ পরিমাণে, খেতে পছন্দ করতেন। ওনার আস্তে আস্তে খাওয়া দাওয়া কমতে থাকে, ওনার চেহারা ভেঙে যেতে থাকে, মানে একদম ওজন কমতে শুরু করে। এমত অবস্থায় ওনারা প্রায় বেশ কিছু মাস হয়ে গেছে ওনারা এই ওই সাধনাটা করছিলেন আর কি। এবার এক্সাক্ট কি করছিলেন বা কি ছিল সেই বিষয়টা আমি জানি না, এটা আমার বাবার কাছ থেকে তো শোনা। ওনারা কি করেছিলেন সেটা আমাকে বাবা ডিটেলস বলেনি আর কি, ওই সাধনা করছিলেন এইটুকুই বলেছে। তো সেইটা ওখান থেকে ওনার ট্রান্সফার হয়ে যায়, ওনার ছত্তিশগড় থেকে ওনার মধ্যপ্রদেশে ট্রান্সফার হয়ে যায়। তো ওনার ওই বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে যা যা এই ক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য উনি যাতে ওখানে গিয়ে অর্থাৎ মধ্যপ্রদেশে গিয়েও এই সাধনা চালিয়ে যান, সেই বিষয়ে ওনারা আলোচনা করে ওখান থেকে মধ্যপ্রদেশে উনি চলে যান। তো মধ্যপ্রদেশে উনি খুঁজে ওনাকে, যেখানে মধ্যপ্রদেশে যেখানে ওনার ট্রান্সফার হয়েছিল সেখানটা একদম সিটি,
তো সেখানের শ্মশানে বা সেখানকার কোনো নির্জন জায়গায় উনি পাচ্ছিলেন না নিজের মনের মতো করে সাধনা চালিয়ে যাওয়া। উনি ওখানে করলেন কি, উনি নিজের বাড়ির মধ্যে, মানে ওখানে উনি যে বাড়িটি পেয়েছিলেন আর কি, কোয়ার্টার, সেখানের মধ্যেই উনি ওই কাজ করতে শুরু করেন। করতে 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 এমন একটা দিন আসে, উনি একটা শ্মশানের খোঁজ পান ওখানে, মধ্যপ্রদেশের শ্মশানের পরে ওখান থেকে বেশ কয়েকটা কিলোমিটার দূরে একটি নির্জন জায়গা রয়েছে, যেখানেতে একটি শ্মশান আছে, যেখানে ওনার কাজের পক্ষে খুব সুবিধা। এরই মধ্যে উনি খোঁজ করছিলেন ওখানে, যেহেতু মধ্যপ্রদেশে উনি পাচ্ছিলেন না এরকম শ্মশান। সবাইকে বলে রেখেছেন, আচ্ছা নির্জন কোনো শ্মশান থাকলে একটু আমাকে জানাবে। সবাই কৌতূহল সঙ্গে জিজ্ঞেস করছে যে তুমি নির্জন শ্মশান নিয়ে কি করো? বলে আমার একটু ভালো লাগে, একটু লেখালেখি করি। আমি মিথ্যা কথা বলেছিল আর কি, যে লেখালেখি করি, আমি একটু রকম জায়গা দরকার, নির্জন জায়গা। তো এরকম একটা জায়গার উনি খোঁজ পেয়ে যান এবং উনি ওখানে গিয়ে ওনার ওই সাধনা করতে শুরু করেন। কিন্তু উনি যে ভুলটা করলেন সেটা হলো, দাদুর কাছ থেকে দীক্ষা নিয়ে যাওয়ার পর ওনার মানে ভালোর জন্য যে সমস্ত জিনিসগুলো দাদু করতে বলেছিলেন সেগুলি উনি কোনো কিছুই করলেন না। না করে উনি এখান থেকে দীক্ষা নিয়ে যাওয়ার পর উনি ওই যে নিম্ন শ্রেণীর যে সমস্ত বিদ্যা লাভের জন্য যে কাজটি উনি করছিলেন ওনার ওই বন্ধুর সঙ্গে, ছত্তিশগড়ের বন্ধুর সঙ্গে, সেই কাজই উনি করতে শুরু করেন। হয়ে বিপদটা হয় কি, সেটা হলো ওই বললাম ওনার শরীর খারাপ হতে শুরু করে। উনি একটি খুব মানে ভারী রকম রোগে আক্রান্ত হয়ে পড়েন একটা, যার কারণে উনি কাজে ঠিকঠাক করে যেতে পারছিলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ছিলেন, নানা রকমের সমস্যা তৈরি হয়। তার পরবর্তীকালে উনি আবার মানে বাড়ির লোক যখন রকম বুঝছে যে ওর তো শরীর এরকম খারাপ করছে, প্রায় তো অসুস্থ হয়ে পড়ছে, তো আবার ফিরে নিয়ে আসে। নিয়ে আসার পর এখানে চিকিৎসা করা হয়। চিকিৎসা করার পর দাদুর কাছে নিয়ে আসা হয় যে কিছু আপনি দেখুন, এরকম ছেলেটা ভুগছে, যা হয় আর কি, কিছু বাড়িতে সমস্যা হলে তখনকার দিনে তো আরো এরকমই ছিল যে গুরুদেবের কাছে একবার নিয়ে যাই, গুরুদেব যদি কিছু ঠিক করে দিতে পারে, এরকম তো তখন বিশ্বাস ছিল। তো ওনাকে দাদুর কাছে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর দাদু ওনাকে দেখেই তো বুঝে যান যে উনি ওই বিদ্যা লাভ করার চেষ্টা করছেন। দাদু তো সিদ্ধ পুরুষ ছিলেন, উনি মানে দেখেই ওনাকে বুঝছেন। তখন ওনাকে বলেন যে তুমি কোনরূপ আমার পথ দেখানো ব্যতীত অন্য কোনো রকম কিছু কি কাজকর্ম করছো ওখানে গিয়ে? তখন কিন্তু ও দাদুকে একদমই মিথ্যা কথা বলেন, একদম সত্যি সত্যি কথা বলেন যে আমি এই এই কাজ করেছি, যেটা ওই চক্রবর্তী বাবু কিন্তু মানে ভয় পেয়েছিলেন বিষয়টা নিয়ে, যে আমি ভুল করে ফেলেছি কিছু একটা জিনিসে, যে না আমি একটা এরকম ব্যাপার হয়েছে, এরকম একটা বন্ধুর সঙ্গে যা যা করেছে সবটা দাদুকে উনি খুলে বলেন। তো দাদু খুব চিন্তিত হয়ে পড়েন, যে খুব মুখ ঝুঁক করেছিলেন শুনলাম, মানে বাবার কাছ থেকে শুনলাম যে খুব সেই সময় ওনাকে মুখ ঝুঁকও করেছিলেন ভীষণ ভাবে, মানে বকেছিলেন। এইবার হলো কি, দাদু ওনাকে সমস্ত রকম ভাবে গার্ড দেন এবং ওনার যা সমস্ত কিছু প্রবলেম হয় সেগুলোকে ক্লিয়ার করার জন্য দাদু কিছু ক্রিয়া করেছিলেন আর কি। তারপর আস্তে আস্তে চক্রবর্তী বাবু সুস্থ হয়ে যান, ওনার বিবাহ হয়। বিবাহ হয়ে যাওয়ার পর ওনার স্ত্রীকে নিয়ে ওখানে উনি চলে যান। ওখানে চলে যাওয়ার পর উনি ওখানে বাড়ি নেন আর কি। তো ওই বাড়ি নেন, বাড়ি নেওয়ার পর ওখানে ওনার মানে সন্তানও হয়। আর কোনো কিন্তু কিন্তু প্রবলেম হয়নি কোনো রকম কিছু। আর এই যে ঘটনাগুলো হলো, ওই শরীর খারাপ ব্যতীত আর কিন্তু প্রবলেম হয়নি। এইবার হলো কি, চক্রবর্তী বাবুর ভালোই বয়স হয়ে গেছে, তখন ওনার ছেলে মেয়ে যথেষ্ট বড় হয়ে গেছে। তো এরকম একদিন সন্ধ্যেবেলায় এরকম হালকা শীত পড়ছে, মানে শীতের সময় আর কি, মানে খুব যে বিরাট ঠান্ডা সেরকম নয়, হালকা ঠান্ডা, মধ্যপ্রদেশের এরকম এতে ওনার বাড়িতে আসেন সেই ছত্তিশগড়ের বন্ধু, যার সঙ্গে আলোচনা শুরু করেছিলেন, যার সঙ্গে একদম উনি ওনার বাড়িতে আসেন। এবার ওনার মেয়ে দরজা খোলেন, চক্রবর্তী বাবু মেয়ে দরজা খুলে দেখেন যে একজন সাধু টাইপের, সন্ন্যাসী টাইপের একজন ব্যক্তি, যিনি দাঁড়িয়ে রয়েছেন দরগোড়ার সামনে। তো ওনাকে জিজ্ঞাসা করেন হিন্দিতে যে আগে চাই আপনি। মনে করেছে যেমন ভিক্ষে টিক্ষে যাইতে আসে না অনেক সময় বাড়িতে, বা অনেকে মাদুকরি করতে বেরোয়, সেই টাইপেরই আর কি কেউ এসছেন যাকে কিছু পয়সা করি দেবেন আর। তখন উনি ওনার বাবার নাম ধরে বলেন যে এরকম আছে, ওনাকে ডাকুন, ডাকো ওখানে। তো বললো আপনি চেনেন? বললো ওনাকে গিয়ে বলো না যে একজন এসছেন এরকম সাধক, তো খুঁজছেন ওনাকে। তো চক্রবর্তী বাবুকে বলতেই চক্রবর্তী বাবু বেরিয়ে এসে অবাক কাণ্ড, মানে উনি জাস্ট অবাক হয়ে গেছে যে এত বছর ওনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এত বছর মানে অনেক বছর মাঝখানে কেটে গেছে, ওনার ছেলে মেয়ে হয়ে বড় হয়ে গেছে, যে উনি ওখানে অ্যাড্রেসটাই বা জানলেন কি করে ওনার। তখন বললো আরে তুমি এখানে, মানে আমার পরিচয় বলে আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি, বলে আমার বাড়িতে বসায়। এই হলো মূল কাল যেটাকে বলে বাড়িতে বসানোটা।
একদম বাড়িতে বসানো মানে তার সঙ্গে আবার এই যে যোগাযোগ স্থাপন হয়ে যাওয়াটাই হলো মূল কাল চক্রবর্তী বাবুর জন্য। এবার যেটা হলো সেটা হচ্ছে কি, উনি ওনার সঙ্গে কথাবার্তা গল্প গুজব, মানে অনেকদিন পরে বন্ধু বাড়িতে এলে যা হয় আর কি, তো চাটা সমস্ত কিছু খাওয়া হয়। খাওয়ার পর ওই যে মানে তন্ত্র সাধক ছত্তিশগড়ের একটি হাড় ওনাকে দিয়ে যান। আচ্ছা। একটি হাড় ওনাকে দিয়ে যান। সেই হাড়টি উনি গলায় পরে নেন, বলে এটা তুমি পরে থাকবে সবসময়। হাড় মানে হচ্ছে মানে গলার হাড়। এবার সেটি কি দিয়ে তৈরি ছিল ওটা আমি জানি না। একটি হাড় উনি ওনাকে দিয়ে যান, চক্রবর্তী বাবুকে দিয়ে যান। সঙ্গে সঙ্গে ওনাকে পরিয়ে দেওয়া হয়, মানে পরিয়ে দেয় আর কি, এটা আপনি পরে থাকুন, আপনার শরীর ভালো যাবে বা তোমার শরীর ভালো যাবে, সব ঠিকঠাক থাকবে। এটা তখন অত চক্রবর্তী বাবু বুঝতেই পেরেছিলেন যে এতদিনে ভালো রকম একটা তন্ত্র চর্চায় ভালো জায়গায় আছে, তো ভালোর জন্যই হয়তো দিচ্ছে, তো বিশ্বাস করে পরে নিয়েছে আর কি। তো এইবার একটা ফাঁকা সময় দেখে যখন ওর মেয়ে বা ছেলে বাড়ির লোক কেউ মানে একটু আশেপাশে গেছে, তখন ওই তন্ত্র সাধক ওই চক্রবর্তীকে জিজ্ঞাসা করেন যে তুমি কি আবার সেই মানে ওই চর্চায় আছো না চর্চা বন্ধ করে দিয়েছো? আমরা যে চর্চা শুরু করেছিলাম। চক্রবর্তী বললো না না, আমি অনেক বছর হলো ওই সবেতে চর্চায় নেই, আমি বন্ধ করে দিয়েছি। তো এইবার উনি চলে যান যথারীতি, কিছুক্ষণ থাকার পর চলে যান। তার প্রায় সপ্তাহখানেক পর, সম্ভবত সপ্তাহখানেক পর, চক্রবর্তী বাবুর ছোট মেয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার দেখান। ডাক্তার কোনো রকম রোগ কিন্তু ধরতে পারেনি সেই সময়, কোনো রূপ মানে রোগ। ডাক্তারবাবু বলেন যে এরকম খুব একটা কিছু প্রবলেম দেখছি না, এটা নর্মাল প্রবলেম, হয়তো সেরে যাবে। কিন্তু তার ছোট মেয়ের প্রবলেম কিন্তু দিন দিন বেড়েই চলেছিল। বিভিন্ন রকম ভাবে কষ্ট হচ্ছে, বুকে যন্ত্রণা হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে, মাথা ঘুরছে, বমি হচ্ছে, এরকম নানা রকমের সমস্যা চলছে। জ্বর হচ্ছে বারবার, এরকম সমস্যা চলছিল। তো একদিন আবার বাড়াবাড়ি হয় রাত্রিবেলা খুব। ওনাকে অর্থাৎ চক্রবর্তী বাবুর ছোট মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে মানে নার্সিংহোমে হসপিটালে নিয়ে যেতেই রাস্তাতেই চক্রবর্তী বাবুর ছোট মেয়ে মারা যান। মারা গেল? হ্যাঁ, মারা যান। কোনো রকম কিন্তু সেই অর্থে কোনো রকম প্রবলেম ডাক্তার নিজেও ধরতে পারেনি। সেই সময় সেই সময়কার যা টেস্ট হয় আর কি, সেই সমস্ত করা হয়, করেও কিন্তু সেইভাবে কোনো রকম কিছু রেজাল্ট পাওয়া যায়নি। অথচ কোনো বিনা ট্রিটমেন্টে ধরে নাও মারা গেলেন। খুব অল্প বয়স ছিল, মানে খুব একটা বেশি বয়স ছিল না। এইবার হলো কি, চক্রবর্তীবাবু ভীষণভাবে ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পর উনি বাড়ির মধ্যে কিছু স্পট করতে শুরু করেন, যে বাড়ির মধ্যে কোনো কিছু আগমন হচ্ছে। অর্থাৎ বাড়ির মধ্যে কিছু মানে কেউ, কোনো ব্যক্তি তার শ্যাডো পাচ্ছেন, বা উনি বসে রয়েছেন, মনে হচ্ছে যেন পেছন দিক দিয়ে কেউ চলে গেল, বা উনি বসে রয়েছেন বা শুয়ে রয়েছেন, ওনার দিকে কেউ তাকিয়েছে, মানে এরকম একটা মনের মধ্যে হতে শুরু করলো। তো উনি করলেন কি, বাড়িতে পুজো করার চিন্তা ভাবনা করলেন। তো চিন্তা ভাবনা করার পর উনি এখানে এলেন, মানে ফিরে এলেন। এসে দাদুর সঙ্গে কথাবার্তা বলে দাদুর সঙ্গে ঠিকঠাক করে উনি ওনার বাড়িতে পুজো শুরু করলেন, মা কালীর পুজো। এবং অদ্ভুত ভাবে মা কালীর গায়ের রং, ওখানে যে কালী মানে পূজা শুরু করেছিলেন দাদু, সেই কালীর গায়ের রং ছিল সাদা। সাদা কালী? সাদা রঙের শ্বেত কালী, হ্যাঁ একদম সাদা কালীর পুজো ওখানে শুরু করেন। তো এটা পুজোটা হচ্ছে এই যে দীপান্বিতা অমাবস্যা তিথি, দীপান্বিতা যে শ্যামা পূজা যেটা রিসেন্ট যেটা গেল, এই তিথিতেই ওখানে পুজো শুরু হয়। তো ওই প্রতি বছর দাদু ওখানে যেতেন, ওখানে পুজো উনি করতেন। তো পুজো শুরুর মানে পরেই কিন্তু আর কোনো রকম উনি ওই স্পট করা বলো বা কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি। কোনো রকম কোনো প্রবলেমই আর দেখা যায় না। একদম বাড়ির মধ্যে পজিটিভ সমস্ত কিছু ভাইব রয়েছে, সমস্ত কিছু দিক নর্মাল একদম। ওনার মেয়ে, যে দুটি মেয়ে ছিল, আরো মানে টোটাল 3টে মেয়ে 1টি ছেলে, আরো যে 2টি মেয়ে তাদের বিবাহ হয়ে যায়। ছেলেটি ভালো জায়গায় একটি চাকরিও পায় ওখানে মধ্যপ্রদেশে। ওনারা পুরোপুরি ওখানেই সেটেল হয়ে গেছিলেন আর কি। তো ইতিমধ্যেই মানে বেশ কিছু বছর চলে গেছে, ততদিনে দাদু আমাদের ছেড়েও চলে গেছেন, দাদু আর নেই। তো পুজোটা দাদু চলে যাবার পর, মানে দাদু অসুস্থ হওয়ার পর থেকেই বাবা যেতেন আর কি পুজো করতে ওখানেতে, মানে এই দীপান্বিতা কালী পুজোয় বাবা প্রতি বছরই চক্রবর্তী বাবুর বাড়িতে কিন্তু পুজোটা করতে যেতেন। তো উনি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিতেন, তো বাবা ওখানে যেতেন পুজো করতে। তো এরকম একবার মানে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, মানে খুব প্রচন্ড গরম। তো এরকম সময় হঠাৎ করে চক্রবর্তী বাবু মানে চিঠি লেখেন আর
তখনকার মানে আমাদের বাড়িতে তখন তো ল্যান্ডলাইন ছিল না, উনি চিঠি পাঠান পোস্ট কার্ডে, তখন পোস্ট কার্ডে দেখে থাকবে ওপেন চিঠি, পোস্ট কার্ডের মধ্যেই লেখা। সেই চিঠিটি আমার কাছে এখনো আছে, বাবার কাছে আছে আর কি, সেইটা আমি দেখেছি, এই চক্রবর্তীবাবু লেখা চিঠি আর কি। সেখানে উনি উল্লেখ করেন আর কি, বাবাকে লিখেই উল্লেখ করেন, বাবার নাম অ্যাড্রেস করে আর কি, যে তুমি সত্তর পারো একবার আমার সঙ্গে দেখা করো, আমার খুব ভীষণ প্রয়োজন, আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছি, আমার পরিবারের প্রায় সকলেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে, একটু তোমার সঙ্গে আলোচনা করতে চাই। মানে যেহেতু বাবার থেকে উনি বড় ছিলেন অনেকটাই, সেই জন্যই বাবাকে এই তুমি বলে সম্বোধন করে বাবাকে ডাকেন আর কি ওখানে। তো তার সঙ্গে সঙ্গে একটি ট্রেনের টিকিটও পাঠিয়ে দেন। তো বাবা যান ওখানেতে, গিয়ে দেখেন যে ওখানে চক্রবর্তীবাবু প্রায় বিছানা শয্যাশায়ী হয়ে গেছে। মানে এমন কিছু ঘটেছে ওনার সাথে? একদম পুরোপুরি বিছানা শয্যাশায়ী হয়ে গেছেন, শুয়ে রয়েছেন বিছানায়। ওনার স্ত্রী ভীষণভাবে অসুস্থ, মানে ওনার কাশলে রক্ত বেরোচ্ছে, এরকম মানে গলা দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যার মধ্যে ওনার স্ত্রী পড়েছেন। ওনার যে 2 মেয়ে ছিল, ওনার 2 মেয়ের মধ্যে এক মেয়ের মানে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পর সে আবার তার বাবার বাড়িতে ফিরে আসে। আর এক মেয়ের হাজবেন্ড ভীষণভাবে অসুস্থ হয়ে যায়। ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করে ওনার ছেলের একটি হাত বাদ চলে যায় বাইক অ্যাক্সিডেন্ট করে। তো এইরকম একটা ভয়ঙ্কর রকমের সিচুয়েশনের মধ্যে চক্রবর্তী বাবুর ফ্যামিলি পড়ে যান আর কি। তো বাবা তো গিয়ে সব দেখার পরে ভীষণভাবে মানে মন খারাপ হয়ে যায়, যাকে আগে গত বছর লাস্ট অক্টোবর নভেম্বরে পুজো করে গেছে, তারপরে এই বৈশাখ জ্যৈষ্ঠ অর্থাৎ মানে এপ্রিল মে মাসে গিয়ে এরকম দেখছে, তো ভীষণ একটা খারাপও লাগে। তখন বাবা বলেন কি হলো, হঠাৎ করে এরকম হলো কেন? তখন চক্রবর্তী বাবু বলেন যে মানে ওনার ফ্যামিলি যারা যারা ছিল সবাইকে সরিয়ে দেন, বলে তোমরা যাও, ওদের সঙ্গে একটু একা কথা বলতে চাই। মানে বাবার সঙ্গে একটু একা কথা বলার জন্য উনি ইচ্ছা প্রকাশ করেন আর কি। তো দরজা বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দিয়ে চক্রবর্তী বাবু এবার বলতে শুরু করেন যে দেখো, এরকম আমার যখন প্রথম দীক্ষা হয় তোমার বাবার কাছে, দীক্ষা হওয়ার পর কিন্তু আমি সেই দীক্ষার যা যা কিছু মানে ক্রম পদ্ধতি কোনোটাই আমি মেনটেন করিনি, না করে আমার একটি বন্ধু হয়েছিল, মানে যা যা করেছিলেন সেই ডিটেল ঘটনাগুলি বাবাকে উনি বলেন। এবার উনি কি সাধনা করছিলেন বা ওনারা কি করছিলেন সেই ঘটনাটা এতদিন পর উনি বাবাকে খুলে বলেন। সেটা হচ্ছে, তুমি শুনলে নিজেও চমকে যাবে, সেই সাধনা করছিলেন ওনারা হচ্ছে হাকিনীর সাধনা করছিলেন। হাকিনী, এই হাকিনীর সাধনার চল ওই ছত্তিশগড়ের একটা বিশেষ অংশে খুব ভীষণভাবে প্রচলন আছে, যেটাকে ওনারা ওই নিম্ন শ্রেণীর একটি পিশাচ, যাকে ওনারা নাম দেন হাকিনী। এই হাকিনীদেরকে মানে ডেকে নিয়ে আসার মূল কাজই হচ্ছে কাউকে মেরে ফেলা। ওনারা আসবেন, যে সাধক বা যে ওনাদেরকে ডেকে নিয়ে আসবেন, উনি যা যা বলবেন বা যাকে মারতে বলবেন ওনারা কিন্তু তাকে মারবেন। আর যদি এই কাজে যদি অসফল হয় কোনো রকম ভাবে, অর্থাৎ যদি কোনো রকম ভাবে তাকে মারতে না পারে, কোনো বাধাপ্রাপ্ত হয়, তাহলে যে সাধক বা যে ব্যক্তি, যে নিম্ন শ্রেণীর এই সাধক ডেকে আনিয়েছেন হাকিনীকে, তাকেই সাধককে হাকিনী হত্যা করবে। এটা খুব এই মারাত্মক ব্যাপার, কিন্তু এটা ভাই ভীষণ মারাত্মক ব্যাপার। তো এই হাকিনীকে ওনারা হাকিনী সাধনা করতে শুরু করেছিলেন, এবং ওনাদের মধ্যে ওই যে ছত্তিশগড়ের তন্ত্র সাধক, উনি চক্রবর্তী বাবুকে বুঝিয়েছিলেন যে যদি হাকিনী আমাদের বসে থাকে তাহলে কিন্তু আমরা অনেক ক্ষমতার অধিকারী হতে পারবো এবং আমরা যা খুশি তাই করে নিতে পারবো। এইরকম একটা মানে কি বলবো, দুর্মতি সুলভ মানে বুদ্ধি হয়েছিল ওনাদের, ভীষণভাবে দুর্মতি হয়েছিল এই বিষয়টা। কিন্তু ওনারা যেটাও জানতেন না যে হাকিনী আসার পর যে ওনারা যদি অসফল হয়, হাকিনী যদি সেই কাজে অসফল হয়ে যায়, তাহলে কিন্তু সাধককে মৃত্যুবরণ করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু ওনারা পুরো কনসেপ্টটা জানতেন না, না জেনেই ভুল করে ফেলেছিলেন। সেই হাকিনীকে ডেকে নিয়ে আসার পর হাকিনী যখন মানে ওদের কাছে চলে আসেন, যখন ওই চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন, তারপরে যখন উনি ফিরে আসেন, দাদু কিন্তু ওই হাকিনী যে ওই চক্রবর্তী বাবু পিছনে পড়ে গেছিলেন, ঠিক আছে, এবং ছত্তিশগড়ের তন্ত্র সাধক কিন্তু ও যে যার গুরুর কাছ থেকে শিখেছিল কিছু অল্প জিনিস সেই দিয়েও নিজেকে কিন্তু সেভ করে নিয়েছিল। কিন্তু চক্রবর্তী বাবুর তো কিছু ছিল না, যার কারণে উনি কিন্তু অসুস্থ হতে শুরু করেন। কেননা হাকিনীকে ডেকে ফেলেছেন, হাকিনী ওনার সঙ্গে সঙ্গে রয়েছে, কিন্তু উনি কোনো রকম হাকিনীকে ইউটিলাইজ করতে পারছেন না কোনো রকম ভাবে।
কিছু নেই তো কি করবে, হাকিনি চলে এসেছে তাদের ডেকে, তারা সাধনায় তৃপ্ত হয়ে চলে এসেছে হাকিনি তাদের কাছে, কিন্তু তো আর কিছু করার নেই। সেই বিষয়টা তো জানে না কিভাবে তাকে রাখতে হয় বা কিভাবে তাকে মানে কি মেনটেন করতে হয়, কিছুই জানতো না। তখন আমি বললামই যে দাদু দেখেই বুঝতে পারে যে এরকম তোমরা এই ধরনের তন্ত্র চর্চা করছো, বা দাদু তখন বুঝতে পেরে গিয়েছিলেন আর কি। বুঝতে পেরে গিয়ে ওই হাকিনিকে দাদু ওখানের কোন একটি জায়গায় হয়তো বন্ধন করে রেখেছিলেন, মানে তাকে একটা জায়গায় বেঁধে দিয়েছিলেন। হাকিম সেই এতদিন সেইখানেই বন্ধন অবস্থায় ছিল। এইবার ওই যে ছত্তিশগড়ের সাধক হয়তো আবারও ওই হাকিনিকে কোনো রকম ভাবে বন্ধন মুক্ত করে ফেলেছিল লোভে পড়ে, বা কোনো কিছু কাজ করবার জন্য, কোনো অতদিন তো একটা সিদ্ধ সাধক হয়ে গেছে, হয়তো কোনো রকম ভাবে কাউকে ক্ষতি করবার জন্য। কারণ এই ধরনের মানে মানুষজনেরা কি করে বলতো, ধরো কেউ কারোর শত্রু রয়েছে, তাকে এই ধরনের নিম্ন শ্রেণীর সাধকদের কাছে যায়, গিয়ে বলে যে আমি এই ব্যক্তি আমার শত্রু, একে আমি ক্ষতি করতে চাই, একে আপনি ক্ষতি করে দিন কিছু কারণ করে, মানে কালা জাদু হোক বা নিম্ন শ্রেণীর যে সমস্ত মানে পদ্ধতি আছে, কিছু করে আমার এই শত্রুটাকে আপনি নিধন করে দিন। তো এই সমস্ত নিম্ন শ্রেণীর সাধকরা কি করেন, তখন ওই ধরনের হাকিনি বলো বা নিম্ন শ্রেণীর আর যা পিশাচ আছে এদেরকে ব্যবহার করে তাদেরকে ক্ষতি করে। ঠিক আছে, তো এদেরকে ক্ষতি করা, তো সেই রকম হয়তো কোনো কাজের জন্যই হাকিনিকে ব্যবহার করেছিল। যে হাকিনির তো এসেছে তো দুজনের ডাকে, একার ডাকে তো আসেনি। আচ্ছা কৌস্তব, আমি থামিয়ে তোমায় বলছি, খুব তুমি শুনতে পাচ্ছ কিনা জানি না, ভীষণ শিয়াল ডাকছে আমার এখানে। তোমাদের ওখানে শিয়ালও আছে না? হ্যাঁ ভীষণ ভীষণ আছে, ভীষণ ডাকছে এখন জোরে। তো গা ছমছমে পরিবেশে এই ঘটনাটা বলছি, মানে আমার নিজেরও একটা গায়ে কাটা দিচ্ছে। তো এইরকম একটা জায়গায় উনি হয়তো ডেকে এনেছিলেন দুজনের জন্য। তো এফেক্ট পুরোপুরি ভাবে চক্রবর্তী বাবুর পরিবারের ওপর পড়তে শুরু করে হাকিমির প্রভাব। হাকিমির প্রভাবেই কিন্তু ওনারা এতদিন ধরে, হাকিমির প্রভাবেই ওনার ছোট মেয়ে মারা গিয়েছিলেন। তারপরে মায়ের পুজো করবার কারণে হয়তো কিছু কারণ ওরা করতে পারেনি কিছু, ঠিক আছে। আবার পরিমাণে হয়তো হাকিনিকে দিয়ে, যেহেতু ওই কোনো ব্যক্তি অর্থাৎ ওই তন্ত্র সাধক, ছত্তিশগড়ের তন্ত্র সাধক হাকিনিকে দিয়ে হয়তো কাউকে মারিয়েছেন বা কারোর ক্ষতি করিয়েছেন, যার কারণে হাকিনি কিন্তু মারার পর আরো বেশি শক্তিশালী হয়ে গেছে একদম। এবং তারপরেই চক্রবর্তী বাবুর ফ্যামিলিতে আরো বেশি ক্ষতি শুরু করেন, যেহেতু এখানকার মায়ের, সবুজকালী মায়ের বা দাদুর যে মন্ত্র ছিল, দীক্ষিত ছিলেন, সেই মন্ত্রের জোরে হোক বা তার মন্ত্রের জপের জোরে হোক বা পাদুকা মন্ত্র জপের জন্য হোক, ওরা কিন্তু মানে ঠিকঠাক এখনো পর্যন্ত বেঁচে জীবিত ছিল আর কি ততদিন পর্যন্ত। তো এই সমস্ত ঘটনা শোনার পর বাবা খুবই চিন্তিত হয়ে পড়েন। চিন্তিত হয়ে পড়ার পর বাবা যা যা ওনাদেরকে কিছু ক্রিয়া করতে বলেন, সেগুলো ক্রিয়া উনি করতে বলে এসে বাবা বলেন যে আমাকে একটু তো ফিরে যেতে হবে। ফিরে যেতে গিয়ে বাবা কি লিখে দেয়, অর্থাৎ আমার দাদু যদি কিছু গ্রন্থ থাকে এই হাকিনিকে মানে দমন করার বা হাকিনিকে যে পুরোপুরি একদম মানে বিনষ্ট করবার জন্য যদি কোনো কিছু বিদ্যা উনি লিখে রেখে যা গিয়ে থাকেন, আমি সেটা একবার দেখবো, দেখার পর তারপর আমি আপনার সঙ্গে পরবর্তীকালে আমি আবার যোগাযোগ করছি বলে বাবা ওখান থেকে ফিরে আসেন। ফিরে আসার পর দাদুর যে সমস্ত পুঁথি ছিল, দাদুর যে সমস্ত হাতের লেখা ছিল, সেগুলি এখনো আছে আমাদের কাছে। তো দাদু ওই আগেকার তাল পাতার যে জিনিস হয়, তাল পাতার জায়গায় উনি সমস্ত কিছু লিখে রাখতেন, তার সঙ্গে কাগজও ছিল লিখে রাখতেন আর কি, দোয়াত কালি দিয়ে আর কি। তো সেই সমস্ত জিনিস দাদু বার করেন বাবা। বার করার পর উনি কিছু জিনিস মানে পদ্ধতি উল্লেখ করে গিয়েছিলেন এই হাকিনি সম্পর্কে। তখনই হয়তো দাদু হয়তো বুঝেছিলেন যে হয়তো এর প্রয়োজন পরবর্তীকালে বাবার পড়তে পারে, সেই জন্যই হয়তো লিপিবদ্ধ উনি করে রেখে গিয়েছিলেন কিছু জিনিস। তো বাবা তখন কি করলেন, দাদু যা যা লিখে রেখেছিলেন সেই মতো নিজেকে আগে সেই জায়গায় তৈরি করার জন্য বাবা শ্মশান সাধনা করতে যান। মানে শ্মশান, আমাদের যেটাকে বলতাম যে শ্মশান জায়গাতে যাওয়া আর কি, আমাদের গ্রামের মানুষেরা সেটা বলতো শ্মশান জায়গাতে যাওয়া। তো বাবা আমাদের যে গ্রামের শ্মশান, যে শ্মশানেতে আমি এর আগে উল্লেখ করেছি যে মানে সবুজ কালীমা দেখা দিয়েছিলেন বা সবুজ কালীমাকে পাওয়া মানে পেয়েছিলেন দাদু, এবং দাদুর যে সাধনা স্থল আর কি, এবং বাবারও সাধনা স্থল ওটাই একটাই জায়গা। সেই শ্মশানের ভিডিও আমি তোমাকে পাঠিয়েছি, তুমি নিশ্চয়ই দেখেছো। খুবই দুর্গম একটি রাস্তা আমাদের গ্রামের মাঝখানে, মানে গ্রাম শেষ হয়ে যাচ্ছে, তারপরে চারদিকে চাষের জমি, তো এরকম একটা জায়গায় মাঝখানে জঙ্গল, শ্মশান। তো সেই সময় বাবা ওখানে যান। এখনই আমি ঘরে বাড়িতে বসে রয়েছি, শিয়াল ডাকছে এখান থেকে। তো বুঝতেই পারছো আমাদের এই শ্মশান কতটা ভয়ঙ্কর। এটা একদম শহরাঞ্চলের শ্মশানের থেকে সম্পূর্ণ আলাদা। এবং আমি ভিডিওতে তুমি দেখেছো যে কিভাবে মানে ভয়ঙ্কর যে পথ,
এবং এখন ধানের সময়, ধান চাষের সময় যাবার পথটা পর্যন্ত নেই আর কি। এবং সাপখোপের সময় মানে ভয়ঙ্কর ব্যাপার তো থাকেই। তো বাবা সেখানে যান, সেখানে বাবার সঙ্গী থাকতো হাতে ত্রিশূল, একটি টর্চ উনি ব্যবহার করতেন, মোমবাতি ইউজ করে নিতেন, আর যা যা সামগ্রী ব্যবহার করতেন সেগুলি নিয়ে, এবং ওই যে 500 বছরের যে নিম গাছ, যে নিম গাছের তলায় বসে দাদু সাধনা করতেন, তো সেই নিম গাছের ওখানে শ্মশানে নিম গাছের আসনের তলাতেই, মানে নিম গাছের আসনে আর কি বলা হয় আমাদের, তো ওই নিম গাছের আসনে উনি ওখানে বসেন বাবা, বসে মানে দাদুর যা পদ্ধতি অনুযায়ী উনি নিজেকে শক্তি বৃদ্ধি করবার জন্য বা নিজেকে রক্ষা করবার জন্য যে বিদ্যা আয়ত্ত করা, সেই সাধনা উনি করেন। এরকম টানা 9 দিন এটা করতে হয় আর কি সাধনাটা। সেই টানা 9 দিন বাবা এই সাধনা করেন। যেদিন শেষ হচ্ছে সাধনা, সেই দিন শ্মশান থেকে উনি এবার মানে প্রায় ভোর রাত্রি, প্রায় 2:30-3টে এরকম বাজে, ওনার কাজ মিটে গেছে, উনি বেরিয়ে আসবেন। তো এমন সময় হঠাৎ করেই, মানে এটা একটা মানে এর সঙ্গে কানেক্টেড নয়, কিন্তু এটা আমি বলি, এটা শুনলে সবার মানে অন্যরকম একটা ফিলিংস হবে। সেটা হচ্ছে সেই সময় এখানে আমাদের দিকে খুব মানে ডাকাতের মানে হতো আর কি, ডাকাতের একটা ডাকাতি হওয়া বা চুরি ছিনতাই হওয়া, বাড়িতে লোকের বাড়িতে হামলা হওয়া, এগুলো একটা কিন্তু প্রচলন ছিল। তো বাবা এই সময় উঠে আসবেন। তো বাবা দেখছেন যে প্রায় 10-12 জন একদম হাট্টা কোট্টা মানুষজন, মুখে গামছা টামছা বাজা, খালি গা, ওরা এসে বাবার সামনে সব দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে পড়ার পর বাবাকে উনি বলেন যে এরকম ঠাকুর, আমাদের পুজোটা একটু করে দিতে হবে। তো বাবা তখন তো বুঝতে পারেন যে এরা কারা, হাতে অস্ত্র টস্ত্র রয়েছে এবং হাতে বোমের ব্যাগ, বোম, তখন ওরা বোম ইউজ করতো আর কি, আমাদের দিকে তখন ওটা খুব হতো। হাতের বোমের ব্যাগ, তারপরে অস্ত্র রয়েছে, তরোয়াল, সব কাটারি, যে সমস্ত বড় বড় কাটারি, সাইজের কাটারি, সে সমস্ত কিছু রয়েছে হাতে। তো সেই জিনিসগুলি উনি দেখে বাবা একটুখানি হলেও ঘাবড়ে যায় যে ভূত প্রেত এইসবের সঙ্গে তো লড়াই করাই যায়, কিন্তু এদের সঙ্গে তো এইসব কিছু করা যাবে না। তখন বাবা ওনাদেরকে যা যা পুজো করবার, ওনারা যা পদ্ধতি মেনে পুজো করতেন আর কি, সেই সময় এখানকার ডাকাতেরা বলো বা যে কোনো ডাকাতেরা তুমি যেদের দেখে থাকবে, শ্মশানে ওরা পুজো করে কিন্তু ডাকাতি করতে যেত। এটা কিন্তু ওদের মধ্যে একদম ভীষণ ভাবে ছিল, মায়ের সাধনা করতেন এবং পুজো করতেন। তো বাবা ওখানে পুজো করে দেন। আর যেহেতু ওই শ্মশানটা নির্জন, ওখানে কেউ অন্য কোনো পাবলিক যায় না বা মানুষজন যায় না, তো ওরা এই ডাকাতেরা ওই শ্মশানটাকে খুব ভীষণভাবে প্রেফার করতো আর কি। তো ওখানে বাবা ওদেরকে পুজো করে দেন। পুজো করে দেওয়ার পর এই ডাকাতের যিনি মানে লিডার ছিল আর কি, উনি বাবাকে বলেন যে আপনি কিন্তু ঠাকুর এখানে বসে থাকবেন, আমরা যতক্ষণ না আসছি আপনি এখানে থাকবেন, আমরা এলে তারপর আপনি যাবেন। তো ওনারা ওখান থেকে বেরিয়ে চলে যাওয়ার বাবা কিছুক্ষণ ওখানে বসে থাকেন, বসে ভাবে যে আমাকে বসতে বলে গেল কেন। তারপর উনি বুঝতে পারেন যে হয়তো উনি মানে ওই ডাকাতেরা যেখানে ডাকাতি করতে গেছে আর কি, সেখান থেকে যেটা পাবে আর কি, তার হয়তো কিছু অংশ বাবাকে দেবে যদি ভালো কিছু পায়। তখন বাবার মনে একটি নেগেটিভ এফেক্ট করে যে যদি কিছু না পায় তখন তো এসে যদি আমার উপর কোনো রকম অ্যাটাক করতে পারে। তো বাবা ওখানে থাকেনি, ওখান থেকে চলে আসে, ওখানে পুজো করতে মানে ওখান থেকে সব গুটি কাটিয়ে নিয়ে চলে আসে। পরের দিন শুনেছিল যে যে জায়গায় ডাকাতি হয়েছিল সেই জায়গাটা সর্বস্ব তাদের বাড়ি থেকে লুট করে নিয়েছিল। তো এই ধরনের এগুলো মানে মানে যারা লোভী হতো হয়তো তারা থেকে যেত ওখানে। তো ওই সমস্ত জিনিস নিয়ে নেওয়া কোনোদিনই উচিত নয়। তো ওখান থেকে বাবা চলে এসেছিল। চলে আসার পর বাবা যে ওখানকার বিদ্যাটা কমপ্লিট করলো 9 দিন, এই টানা 9 দিন সাধনা করার পরে যেটা আয়ত্ত হলো আর কি, তার পরবর্তীকালে একটি যজ্ঞ করতে হয়। এই 9 দিন যে ওখানে টানা যে সাধনাটা করলেন, তারপর একটি যজ্ঞ করতে হয়। যজ্ঞ করার পর তারপর উনি মধ্যপ্রদেশের উদ্দেশ্যে উনি আবার যান আর কি। ততদিন মোটামুটি একটা মানে ওনারা একটু হলেও মানে আরো বেশি মানে কি বলবো সমস্যা তৈরি হয়েছিল, মানে ওনার স্ত্রী আরো বেশি অসুস্থ হতে শুরু করেছিলেন। এবং কোন রকম কিন্তু এই যে প্রবলেম গুলো বললাম, যে চক্রবর্তী বাবু যে অসুস্থ হয়ে বিছানা শয্যাশায়ী হয়ে গেছেন এবং ওনার স্ত্রী যে ওই রকম একটা প্রবলেমের মধ্যে রয়েছে, কিন্তু ডাক্তারি পরিভাষায় এর কোন রকম কোনো ট্রিটমেন্টই ছিল না। ডাক্তার কোন রকম কোনো কিন্তু রোগ ধরতেই পারছিলই না। বিভিন্ন জায়গায় ওনাদের মানে সত্যি কথা বলতে ওনার একটু এলিট ক্লাস, কোনো রকম প্রবলেম নেই, টাকা পয়সার কোনো রকম সমস্যা নেই, সমস্ত দিক থেকে সমস্ত জায়গা থেকে টেস্ট করানো থেকে শুরু করে 101 ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন, কিন্তু কোনো রকম ডাক্তার কিন্তু ধরা পড়েনি। তো ওখানে যাওয়ার পর বাবা ওখানে যে ক্রিয়া ওনাদের বাড়িটাকে ঠিক করবার জন্য যে সমস্ত ক্রিয়া মানে সাধনা উনি শুরু করেন। ওনাদের চিলেকোঠার মানে যে ঘর আর কি, সেই চিলেকোঠার ঘরের পাশে আরেকটি ঘর ছিল, যেই ঘরটিতে মানে ওই গোডাউন টাইপের ঘর ছিল। আর ওই ঘরে বসেই আগে কিন্তু একটা সময় হলেও ওই চক্রবর্তী বাবু টুকটাক সাধনা করতো।
তো ওই ঘরে বসি বাবা শুরু করেন বাবার কাজ, এবং ওনার মানে চক্রবর্তী বাবু সামনে বসেন এবং তার বাঁদিকে বসেন হচ্ছে চক্রবর্তী বাবুর স্ত্রী। তো ওনাদেরকে দুজনকে বসিয়ে মানে দাদুর যা যা পদ্ধতি মেনে সেই পদ্ধতি মেনে উনি কোনো ক্রিয়া শুরু করেন বাবা। ওই সমস্ত ক্রিয়া চলতে থাকে, চলতে থাকার পর যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে সেটা মানে জাস্ট তুমি শুনলেই কিন্তু তুমিও চমকে যাবে। সেটা হচ্ছে ওনার যে নিচে মানে ওনার যে মেয়ে যার ডিভোর্স হয়ে গেছে সেই মেয়ে তো নিচে ছিল এবং তার ছেলে তার রুমে ছিল। তো হঠাৎ করে মেয়ের চিৎকার হয় কি যে না এখানে কে এখানে দাঁড়িয়ে রয়েছে, একজন ঢুকে রয়েছে এখানে, বাড়ির মধ্যে ঢুকে গেছে কে, তাড়াতাড়ি মানে এরকম একটা টাইপের মানে অচেনা কেউ বাড়িতে ঢুকে গেলে যেরকম মানে আর্তনাদ করে বা চেঁচায় মানে সেরকম একটা ভয় পেয়ে গিয়ে সেরকম চাইতে শুরু করে। তো ওনার ছেলেও তখন ঘর থেকে বেরিয়ে এসে দুজনেই এরকম চেঁচায় কে ঢুকে গেছে বাড়ির মধ্যে, দরজা বন্ধ, এরকম ভাবে ঢুকলো কি করে, এরকম চেঁচাতে শুরু করে। তখন কিন্তু চক্রবর্তী বাবু তৎক্ষণাৎ উঠতে যান আর কি, মানে আসন ছেড়ে উঠতে যান। বাবা তখন ওনাকে নির্দেশ দেন যে একদম উঠবেন না, এখানে বসে থাকুন চুপ করে। তো ওনারা তখন ওর ছেলে এবং মেয়ে, চক্রবর্তীর ছেলে এবং মেয়ে ওরা উপরে চলে আসেন ওই চিলেকোঠার পাশের ঘরে। উপরে এসে বলেন যে এরকম এরকম হচ্ছে। তখন ওদেরকেও বাবা বলেন তোমরা এখানে চুপ করে বসো। বাবা বসিয়ে দেন ওখানে। বসিয়ে দেওয়ার পর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে একজন কেউ উঠে আসছে এরকম আওয়াজ শুনতে পাচ্ছে সবাই ওখানে বসা অবস্থায়, প্রত্যেকে, যে কেউ একজন সিঁড়ি দিয়ে উঠে আসছেন ওপরে। যখন একদম মানে মনে হচ্ছে এইবার ওই ঘরের মধ্যে ঢুকবে, আওয়াজ পুরো স্তব্ধ, উঠে আসার আওয়াজ শেষ, ঘরের মধ্যে এবার আওয়াজ মানে ঢুকবে না সেই ব্যক্তি যে আসবে। ঘরের মধ্যে একটা প্রথমে হাওয়া ঢুকলো আর কি, একটা আওয়াজ, প্রথম একটা হালকা যেন মনে হলো একটা হাওয়া, শিরশিরানি হাওয়া এলো। না আওয়াজ পেলেছে। হুম। ওকে। তো হাওয়া আসার পর তারপরেই একজন ভেতরে ঢুকলেন। সেইটা দেখে চক্রবর্তী বাবুর মেয়ে আবারও চমকে বলে এই তো ইনি তো নিচে দাঁড়িয়েছিলেন। একদম জটা জুটো ধারী একজন, মানে কি বলবো চুলে জটা হয়ে গেছে, কুৎসিত, অতীব কুৎসিত একজন, মানে কি বলবো দেখতে এটা মানে বর্ণনা করা অসম্ভব, কুৎসিত একজন ভদ্রমহিলা। তার গায়ের বস্ত্র অতীব নোংরা এবং মানে কি বলবো মানে নোংরা হয়ে গেছে আর কি, একটা বস্ত্র অনেকদিন ধরে পরে থাকলে যা হয় আর কি সেই রকম একটি মানে বস্ত্র পরে রয়েছেন। যে কস বলে, যেটা ঠোঁটের দুপাশের যে জায়গা, সেই কসের জায়গাগুলো মানে কসে ঘা হলে যেটা হয় না অনেক সময়, সেই রকম টাইপের একটা মানে মানে অদ্ভুত টাইপের একটা দেখতে, তুমি দেখলেই যে কারোর একটা ঘৃণা আসবে। মানে সচরাচর উচিত নয় মানুষ কাউকে দেখে ঘৃণা করা, কিন্তু এই ব্যক্তিটিকে দেখলে সচরাচর ঘৃণা আসবে। খুব যে মানে খারাপ তাও নয়, কিন্তু দেখে চোখ দিয়ে তাকানো যাবে না, এরকম একটা মুখ ঘুরিয়ে নিতে হবে, এরকম একটা ব্যাপার। এই সেই হাকিনি। আচ্ছা আচ্ছা। এইবার বাবা যেটা করলেন যে এখান থেকে যেটা নিয়ে গিয়েছিলেন বাবা, ওই 9 দিন সাধনা করার পর ওখানকার শ্মশানের যে মানে মাটি বলো বা ভস্য বলো, সেই জিনিস দিয়ে ক্রিয়াটা ওখানে করছিলেন। ওখানে সেই ক্রিয়া ওই সমস্ত কিছু জিনিস মানে একসঙ্গে যেটা মিশ্রণ, সেই মিশ্রণটা এর এই কাজগুলো হয়তো মানে আমাদের বামাচারে আর কি। তো সেই বাবা বাম হাতে করে ওই জিনিসটা হাতে করে তুলে নিয়ে সম্পূর্ণ যা যা মন্ত্র দাদু লিখে গিয়েছিল সেই মন্ত্র জপ করে পুরোপুরি একদম ওইদিকে নিক্ষেপ করে, ছুঁড়ে দেয় যাকে বলে, মানে ধুলো ছুঁড়ে দেওয়ার মতো জিনিসটাকে ছুঁড়ে দেন। ছুঁড়ে দেওয়ার পর কিন্তু অদ্ভুত ভাবে ওখানেতে হাকিমির যে মানে মানে যে ব্যক্তি ওখানে ঢুকেছিল ওকে আর কিন্তু ওখানে ঘরের মধ্যে আর দেখা গেল না। একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হলো এবং ওই জন্য জিনিস ছুঁড়লেন সেটা এতটাই বেশি ধোঁয়ার মতো বলো বা মানে অনেক সময় কি হয় দেখবে তুমি ধুলো কিছু ছুঁড়লে মানে ধুলোটা এখনটা মানে ধোঁয়ার মতো তৈরি হয়ে যায়, ঠিক সেই রকমই জিনিসটা তৈরি হলো ওখানেতে। আর এই হাতিনির পুরোপুরি মানে অবয়বটা মানে ব্যক্তির যে পুরোপুরি অবয়বটা ওখান থেকে কিন্তু পুরোপুরি মানে নেই, ওখানে আর কেউ ছিল না মানে পুরোপুরি। এই একটা অদ্ভুত ঘটনা হাকিনিকে নিয়ে আসার মানে এই যে পিশাচ, নিম্ন শ্রেণীর যে পিশাচকে নিয়ে আসার প্রভাবে একটা যে মানুষ এরা যে কতটা ভুগলো বা ভুক্তভোগী হলো, এটার কিন্তু এই মধ্যপ্রদেশের ঘটনাটা একটা খুব ভীষণ ভাবে মানে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল, যার কারণে হয়তো তার একটি মেয়ে প্রাণ গেল পুরোপুরি ভাবে, তার মেয়েকে হারালো এবং বাড়ির মধ্যে অসুস্থ হয়ে সমস্ত কিছু হয়ে পড়ছিলেন ওনারা। আপনি সাধারণত করতে গেছিল কেন? ওই যে বললাম না প্রথমেই যে নির্বুদ্ধিতা, যে আমরা কিছু একটা শক্তি অর্জন করব, বা হাকিনিকে নিয়ে এসে
আমরা তাকে দিয়ে বিভিন্ন রকমের অভিসন্ধি ফলাব, এইটাই। এই যে মানুষের একটা সময় নির্বুদ্ধিতা কাজ করে, ওনারা পুরোপুরি না জেনে কিছু করে ফেলা, সেটাই চক্রবর্তী বাবু যা করেছিলেন না জেনে করেছিলেন। আর ওই তান্ত্রিক কিন্তু ছত্তিশগড়ের তান্ত্রিক হয়তো কিছুটা সে জানতো। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এটা মধ্যপ্রদেশের ঘটনা। তো এর পরের যে ঘটনাটা আমি বলবো সেটা একদম এটার সঙ্গে আমি ভীষণভাবে ইনভলভ, এবং আমি এই ঘটনাটাতে ভিকটিম বলতে পারো এক প্রকার, আচ্ছা এবং সরাসরি আমার উপরই আক্রমণ হয়, এটা আমি প্রথমেই বলে দিতে চাই আর কি। এই ঘটনাটা একদম খুব রিসেন্ট ঘটা ঘটনা, এবং এটিও কিছুটা নিজেদের ভুলেও হওয়া ঘটনা। তো সেই ঘটনাটা আমি এখন বলছি। এটা হচ্ছে শিলিগুড়ির ঘটনা। তো এরা মানে যাদের কথা বলছি, আকাশ এবং সুকন্যা, এরা দুজনে বিবাহ হয়। তো যথেষ্ট ভালো ফ্যামিলির ওনারা, মানে বিলং করেন ভালো ফ্যামিলি থেকে। তো ওনাদের কলকাতায় ওনারা চাকরি করতেন। চাকরি করার পর বেসিক্যালি শিলিগুড়ি বাসিন্দা, তো কলকাতায় চাকরি করতেন। কলকাতায় চাকরি করার পর ওনাদের দুজনেরই চাকরির জায়গা মানে শিলিগুড়িতে। ওনারা আবার চাকরি মানে কলকাতার ফ্যামিলি ছেড়ে আসতে ওনাদেরই কোনো রকম ভাবে ভালো লাগতো না কলকাতাতে থাকতে, কারণ ওরা শিলিগুড়িতেই বেশি পছন্দ করতো। ওদের সমস্ত রিলেটিভ থেকে শুরু করে সবকিছু শিলিগুড়িতেই ছিল আর কি। তো ওনারা সবকিছু মানে কলকাতা থেকে যে চাকরি করতেন সেখান থেকে ওনারা একটি ভালো অপরচুনিটি পান শিলিগুড়িতে, ওখানে চলে যান। কিন্তু সুকন্যা যেটা হয়, উনি ওই একই কোম্পানিতে ছিলেন, ওনার ট্রান্সফার করে দেন শিলিগুড়িতে। তো ওখানে চলে যান। শিলিগুড়িতে যাওয়ার পর ওনারা কি করলেন, ওখানে বেশ ফ্যামিলির সঙ্গে থাকতেন আর কি। ফ্যামিলির সঙ্গে থাকার পর যেটা হলো সেটা হচ্ছে ওনারা একটি জায়গা কেনেন আর কি। জায়গা কিনলেন, জায়গা কিনে ওখানেতে মানে 2 কামরার ঘর, একটি বাড়ি বানান খুব ছোট্ট সুন্দর করে। ওনাদের একটু সাজানোর গুছানোর মানে খুব শখ ছিল আর কি, সুন্দর করে একটি বাড়ি বানাবো, অনেক দিনের শখ ছিল। তো একটি জায়গা কিনে মানে ওখানে সবসময় যে থাকবে এরকম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এরকম মানে সুন্দর করে একটা বাড়ি বানাবো, ওখানে থাকবো আমরা, মাঝে মধ্যে গিয়ে সময় কাটাবো। তো এরকম ইচ্ছাতেই ওনারা একটি জায়গা কেনেন একটু শহর থেকে একটু ফাঁকা জায়গায়। ওই জায়গাটা কিনে সেখানে বাড়ি বানান। বাড়ি বানিয়ে বাড়ির মধ্যে 2টি ঘর, রান্নাঘর, বাথরুম, এবং সেখানেতে ওরা মাঝে মধ্যে গিয়ে থাকতো আর কি। তো এমন দিনে মানে এরকম হয়েছে, ওরা মানে সুকন্যা এবং আকাশের সন্তান হয়ে গেছে তখন, মানে জাস্ট কিছু মাস হয়েছে সন্তান হয়েছে। সন্তান হওয়ার পর সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হয়ে গিয়ে মোটামুটি হাঁটতে শিখে গেছে। তো ওখানেতে সুকন্যা গিয়ে কিছুদিন ছিল আর কি। আর ওখান থেকেই আকাশও ওখান থেকে যাতায়াত করতে পারে অফিসে। তো যেহেতু সন্তান হয়েছিল ওখান থেকে, সুকন্যা চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে যেহেতু বাচ্চাটাকে মানুষ করতে হবে, মানে বড় করতে হবে আর কি। তো কিছুদিন বাচ্চাটা একটু বড় হয়ে গেলে ও আবার অন্য কোনো চাকরি বা ওই চাকরিতেই জয়েন করবে বা ওই অফিসেই জয়েন করবে, এরকম মানে চিন্তা ভাবনা করে চাকরিটা ছেড়ে দিয়ে বাচ্চাটাকে একটুখানি যাতে বড় হয়ে যায়, বাচ্চাটার ছোটবেলাটা যদি ঠিকঠাক থাকে, তো সেই জন্যই চাকরি ছেড়ে দেয়। তো ছেড়ে দিয়ে বিকেলবেলা কি করতো, মানে বাচ্চাটাকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বেরোতো, আশেপাশের মার্কেটে যেত, সেখান থেকে টুকটাক কিছু বাজার করা থেকে শুরু করে কিছু কেনা, এই সমস্ত কিছু করতো। তো আকাশ যে চাকরি করতো সেই চাকরি তো মানে একটু প্রেসার ছিল ভীষণ ভাবে, তো ফিরতে রাত হতো আর কি, মানে দেরি হতো আর কি ফিরতে। তো এমন হলো কি, মানে বিকেল বেলা সুকন্যা বেরিয়েছে। তো বাজারে বাচ্চাটিকে, তখন বাচ্চাটা সবাই হাঁটতে পারে আর কি, তো হাত ধরে ওকে নিয়ে বেরিয়েছে। বেরিয়ে টুকটাক কিছু কেনাকাটা করেছে, বাজার টাজার করেছে, করে নিয়ে উনি বাড়ি আসছে। সুকন্যা বাড়ি আসছে। সেখানে ওই যে জায়গাটায় বাড়িটা করেছিল, একটু বললাম একটু ফাঁকা জায়গা, আশেপাশে 2-1টা বাড়ি তৈরি হয়েছে, মানে ফাঁকা একটা প্লট ছিল, ওই প্লটটা মানে ভাগ ভাগ করে বিক্রি হচ্ছিল আর কি। তো ওইরকম ওই প্লটের আরো 2-4টে প্লটে বাড়ি অলরেডি হয়ে গেছে। এখানে ওই 2-3টে বাড়ি রয়েছে, মানে এই সুকন্যাদের বাড়িটা নিয়ে টোটাল 3টে বাড়ি ধরো। তো ওর কিছু 2-1টা প্লট পরে আরেকটি বাড়ি ছিল। সেই বাড়িটির কাছে যে এসছে, ও দেখছে কেউ ভদ্রলোক ওদের বাড়ির দোরগোড়ায় বসে রয়েছে, উবু হয়ে বসে রয়েছে, উবু হয়ে বসে রয়েছে। তো দেখে ভয় পেয়ে যায় যে ভদ্রলোক মানে হঠাৎ করে অচেনা লোক এরকম বাড়ির দোরগোড়ার সামনে বসে রয়েছে, ঢুকতেও পারবে না, একা রয়েছে। তো ওর দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ, ওই বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, দূরের বাড়িটার সামনে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিট অপেক্ষা করে যে হয়তো উঠে চলে যাবে। কিন্তু একই রকম ভাবে ঠিক মানে কি বলবো,
ভদ্রলোক বসে হাঁটুর কাছে মাথাটাকে নিচু করে ঠেকিয়ে বসে রয়েছে। এবার অনেকক্ষণ চলে যাওয়ার পরেও, মানে অনেকটা সময় চলে যাওয়ার পরেও কিন্তু ওই ভদ্রলোক ওখান থেকে উঠছেন না, ওখানেই বসে রয়েছে। তো উনি বাধ্য হয়ে কি করেন, ওই বাড়ির কলিং বেলটা বাজান আর কি, যে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। তো বাড়ির একজন ভদ্রলোক বেরিয়ে আসেন, বয়স্ক মানুষ, উনি বেরিয়ে আসেন এবং ওকে বলেন যে এরকম আমরা তো ওই বাড়ির, বলছে হ্যাঁ আমরা তো চিনি, আপনাকে দেখেছি। বলছে তো আমরা ওখানে আছি, তো দেখুন না ওই একজন কে বসে রয়েছে, তো আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, তো এখন তো ডিউটিতে রয়েছে, তো এরকম বসে রয়েছে, আমি তো বাড়িতে ঢুকতে পারছি না বাচ্চাটাকে নিয়ে, এরকম সমস্যার মধ্যে। বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি বলে ওই ভদ্রলোক তখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই যে লোকটি বসেছিল তাকে, ওই কি হয়েছে ওর, কে তুই, কোথা থেকে এসেছিস, কোথায় বাড়ি, হ্যান ত্যান এইসব নানা রকম প্রশ্ন করতে থাকে। অদ্ভুত ভাবে ওই লোকটি যে বসেছিল সে কিন্তু কোনো রকম কোনো উত্তরই দিচ্ছে না, কোনো রকম উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে রয়েছে হাঁটুটা মাথায় দিয়ে, মানে হাঁটুর কাছে মাথা ঠেকি। তারপর এক প্রকার জোর করেই ওর মানে কনুইয়ের কাজটা ধরে ভদ্রলোক তুলে দাঁড় করিয়ে ওখান থেকে তাড়িয়ে দেন আর কি, জোর করে যাকে বলে তাড়িয়ে দেওয়া বলে, সেরকম জোর করে ওখান থেকে সরিয়ে দিয়ে মানে সুকন্যাকে বলে যে তুমি ভেতরে ঢুকে যাও, মানে আপনি ভেতরে ঢুকে যান, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনি বন্ধ করার পর আমি যাব, কোনো চিন্তা নেই। আর ফোন নাম্বারটাও দিয়েছেন যে আপনি একা রয়েছেন, কোনো রকম কিছু অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন, আমি চলে আসবো, কোনো ব্যাপার না। তো এরকম কথাবার্তা বলার পর সুকন্যা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। তো এই ভদ্রলোকও ফিরে গেছেন। এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় মানে 2-1 দিন পরে আবার ওরকম সুকন্যা একদিন বিকেলবেলা বেরিয়ে গেছে বাড়ি থেকে। বেরিয়ে যাওয়ার পর ও বাজার টাজার করেছে, ঘুরেছে ফুচকা টুচকা খেয়েছে, বা যা যা হয় আর কি, বেড়াতে বেরোলে বিকেলে যা হয় করে, আবার যখন বাড়ি ফিরছে দরজার তালা দিয়ে গেছে, তালাটাকে খুলেছে। খুলতেই যেন ওর মনে হলো যে ভেতর থেকে কেউ দরজাটা খুলে দিল। ও ফিল করলো যে ভেতর থেকে কেউ যেন দরজাটা খুলে দিল। অনেক সময় কি হয়, দরজা বন্ধ থাকলে, মানে কারোর বাড়িতে গেলে ভেতরে মানুষ থাকলে কলিং বেল বাজানোর পর কেউ দরজা খুললে যেরকম হয়, ঠিক সেরকম কিছু প্রেসার দেওয়ার আগেই যেন দরজাটা কেউ খুলে দিল ভেতর। ওকে। তো প্রথমটা চমকে যায়, ভীষণভাবে চমকে যায়, স্বাভাবিক যে কেউ চমকে যাবে। হয়তো ও তারপর ভাবলো হয়তো কোনো রকম ভাবে দরজা হাওয়ার চাপে হোক বা কোনো কিছু কারণে দরজাটা খুলে গেছে। তো দরজাটা লক করার পর ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরও নর্মাল পরিস্থিতি, আর কোন রকম কিছুটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর মোটামুটি সন্ধে ভালো রকম হয়ে গেছে, হঠাৎ করেই কলিং বেলের শব্দ। মনে করে হয়তো আকাশ এসে গেছে, কিন্তু আকাশ তো বাড়ি আসার আগে তো ফোন করে যে আমি অফিস থেকে বেরোচ্ছি এরকম বেরোনোর আগে কিন্তু ফোন করে। যেদিন ফোন করলো অথচ কলিং বেল বাজছে, ততক্ষণ সুকন্যা কিন্তু আগের দিনের ওই লোকটার কথা মনে পড়ে গেছে, যে দোরগোড়ায় বসেছিল সেই হয়তো আসেনি। তো ও একবার ভাবলো যে ওই পাশের বাড়ির ভদ্রলোককে ফোন করবে না। তারপরে ওটা ভাবতেই ওখানে যে সিকিউরিটি যে স্ক্রিন গুলো থাকে, যে দরজার সামনে লাগানো থাকে, এবং ওই কাছে ডাইনিং এ গিয়ে সিকিউরিটি স্ক্রিনে গিয়ে দেখছে যে কোনো রকম কোনো ব্যক্তি ওই দোরগোড়ার সামনে নেই, অথচ কলিং বেলটা কিন্তু কন্টিনিউ বাজছে। রীতিমতো তখন সুকন্যা ভয় পেয়ে গেছে যে সিকিউরিটি স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি কেউ নেই, অথচ যে মানে কলিং বেল বেজে যাচ্ছে। বুঝতে পারছো পরিস্থিতিটা, বাড়িতে একা মহিলা, একা বাচ্চা নিয়ে। তো উনি কি করলো, সঙ্গে সঙ্গে আকাশকে ফোন করলো যে এরকম হচ্ছে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো, এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তখন আকাশ কি করলো, আকাশ বললো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি, তুমি দরজা কোনো রকম ভাবে খুলবে না, আমি যাচ্ছি। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ কিন্তু চলে আসে এবং ভিডিও কল করে আকাশকে, ভিডিও কল করে দেখে যে দোরগোড়ায় চলে এসে দরজা খুলে আকাশ ঢুকে আসার পর সুকন্যা ভয়ঙ্কর ভাবে ভয়ে কেঁদে ফেলে উঠেছে যে এরকম কি হচ্ছে আমাদের বাড়িতে। আগের দিন একজন ভদ্রলোক ওরম ছিল, তো আমার একদিন আজকে দরজাটা খুলতে গেলাম, এরকম হলো, তো আবার এরকম কলিং বেল বাজছে, আমি কাউকে দেখতে পেলাম না, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি না, অথচ কলিং বেল বাজছে। তখন আকাশ ওকে সাহস দেওয়ার জন্য, যেহেতু একা থাকে বাড়িতে, তো আকাশ ওকে সাহস দেওয়ার জন্য বলে যে ও কিছু না, হয়তো কোনো রকম ভাবে মানে কি বলবো, ওই তার কোনো রকম প্রবলেম হয়েছে, তো জুড়ে গেছে, সেই কারণে হয়তো মানে শর্ট হয়ে গিয়ে এরকম বাজছিল একসঙ্গে, যেটা বোঝানোর জন্য যাতে ভয় না পায়, এরকম একটা কিছু সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেয় আর কি।
কিন্তু আকাশ তো চিন্তা ভাবনা কিন্তু করতে শুরু করে যে হঠাৎ করে এটা হলো, এরকম হলো কেন। ও রীতিমতো ভয় পেতে থাকে। ভয় পাওয়ার পর এবার যেটা হলো সেটা হচ্ছে, ও যখন বললো ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি, বলো অফিসে ফিরে যায়। তো অফিসে ফিরে গিয়ে ওর একটা বন্ধুর সঙ্গে আলোচনা করে যে এরকম বাড়িতে এরকম হঠাৎ হঠাৎ হচ্ছে, তো আমার ওয়াইফ এরকম ভয় পাচ্ছে, তো কি করা যায়। তখন ওর একটা বন্ধু তখন বলে যে ওখানে একজন আছে সাধু বাবা, তো তুমি ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে যদি কিছু উনি দেন তো কথা বলো। তো সেদিন ও তাড়াতাড়ি, অর্থাৎ আকাশ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সুকন্যাকে বলে যে এরকম একটা সাধু বাবার সন্ধান পেয়েছি, আমার একজন কলিগ বলছিল এরকম খুব ভালো এই সমস্ত বিষয়, তো ওনার কাছে কি যাবে একবার। তো সুকন্যা তো তখন মানে just ভয় পেয়ে গেছে, তো একদম এক পায়ে রাজি হয়ে যাচ্ছে, হ্যাঁ চলো, কেন যাওয়া উচিত আমাদের, এরকম হচ্ছে। কোনোদিন এরা এরকম এই ধরনের কোনো রকম সমস্যাতেই পড়েনি, কোনো রকম কিছু প্রবলেমের মধ্যে নেই। তো তুমি চলো একবার যাই থাক। বাড়ির লোককে এক্ষুনি জানালে বাড়ির লোক খুব প্যানিক করবে, চিন্তা করবে, বয়স্ক বাবা মা রয়েছে, ওনারা খুব চিন্তা করবেন। আকাশের ফ্যামিলিতে কেউ ছিল না, সুকন্যারই বাবা মা রয়েছে নাকি, তো বাবা মা চিন্তা করবেন। তো আমরা আগে দেখি নিজেরা যদি সাধু বাবার কাছে যাওয়া যায়, যদি কিছু সুরা হয়। তো ওরা ওখানে যায়। তো সাধু বাবা ওনাদেরকে মানে সুকন্যাকে আর মানে আকাশকে দুটি মাদুলির মতো, মাদুলি ঠিক নয়, মানে কি বলবো, গলায় ঝোলানোর জন্য কিছুটা কাপড়ে মোড়া জিনিস, কালো কাপড়ে মোড়া একটি থলির মতো জিনিস, ছোট্ট থলির মতো জিনিস, সেটা সুতো দিয়ে গলায় দুজনকে পরিয়ে দেয়। ওকে, এবার দুজনকে পরিয়ে দেয়। ওরা ফিরে আসে, ওরা ভীষণভাবে মনের জোর পেয়ে যায় যে এরকম সাধু বাবা কিছু একটা দিয়েছেন, তো আমরা বোধহয় ঠিক হয়ে যাবো, এবার আর কিছু কোনো রকম সমস্যা হবে না। তো যথারীতি 2-3 দিন এরকম চলে যায়, কেটে যায়, কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি। তো একদিন সুকন্যা কিন্তু আর বাইরে বেরোনো বন্ধ করে দিচ্ছে, বিকেলের পর আর কোথাও বেরোয় না, ও বাড়িতে মধ্যেই থাকে। তো এইবার যেটা হলো, সেই দিন ওই সন্ধ্যা 8টা-9টা নাগাদ এরকম হবে, সন্ধ্যার সময় আবার কলিং বেলের আওয়াজ। তখন সুকন্যা কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেছে, ভীষণভাবে ভয় পেয়ে গেছে। মানে আগের দিন এরকম হয়েছে, আবার কলিং বেলের আওয়াজ হচ্ছে, চমকে যায় ভীষণভাবে যে আবার এরকম হলো। তখন ও কি করলো, সুকন্যা কি করলো, সিকিউরিটি স্ক্রিনের কাছে গেল, লক স্ক্রিনের কাছে গিয়ে দেখছে আকাশ দাঁড়িয়ে রয়েছে। তো যথারীতি আর কারোর মনে সন্দেহ তো হবেই না, সিকিউরিটি স্ক্রিনে তার স্বামীকে দেখতে পাচ্ছে, হাজবেন্ডকে দেখতে পাচ্ছে, আর কোনো ভয়ের কোনো কারণ নেই। ও সোজা গিয়ে দরজার লকগুলো প্রত্যেকটা খুললো, খুলে দরজাটা খুলে দেখছে কেউ নেই। দরজা খুলে দেখছে কেউ নেই। তারপর দরজাটা ও সঙ্গে সঙ্গে কেউ নেই দেখে না, ও ভীষণভাবে গায়ে তার মানে তখন বুঝতেই পারছে এরকম একটা একা ভদ্র মহিলা তার এরকম ভয়ের একটা পরিবেশের মধ্যে রয়েছে, সে ভয় আবার দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে চলে এসে ভেতরে, ভেতরে এসে দেখছে আবার লক স্ক্রিনের সামনে তো সাহস করে এমনি এমনি কলিং বেল বাজেনি, এমনি আর আবার দেখতে গেছে। দেখতে গিয়ে দেখছে ওই যে ভদ্রলোক আগের দিন দাঁড়িয়ে ছিল, সেই ভদ্রলোকটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। দরজা খুলে দেখলো কেউ নেই, আবার বন্ধ করে এসে দেখছে যে ওই স্ক্রিনে দেখছে যে ওই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়েছে কোন দিকে, মানে একদম ওর দিকে তাকিয়ে। আচ্ছা, স্ক্রিনে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে ওর দিকেই তাকিয়ে আছে। তো রীতিমতো আবার ভয় পেয়ে গেছে, ভীষণভাবে ভয় পেয়ে গেছে। আবার ওই আকাশকে ফোন করেছে যে তুমি কি হলো, আমরা গেলাম, এরকম এইসব হলো, এই তাবিজ দিল সাধু বাবা, তারপরেও তো এরকম হচ্ছে, এই ঘটনা ঘটেছে। তখন বললো, তোমার আকাশ বললো যে ঠিক আছে, আমার আজকে তো এখন তো যেতে পারবো না, আমি তো অবশ্যই মিটিং এর মধ্যে রয়েছি, আমি আর অনেকটা দূরের কাছাকাছি রয়েছি, কি করবো আমি। বললো তুমি দরজা টরজা খোলো না, তুমি একদম ভেতরে দরজা বন্ধ করে তুমি ভেতরে থাকো, একদম বেরোবে না কোনো কারণে। তো সুগনের কথা শুনে একদম রুমের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে বাচ্চাটাকে নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়েছে। এইবার হলো কি, বাচ্চাটা মানে বেশ 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 9টা 9:30 এরকম হয়ে গেছে, বাচ্চাটার পটি পেয়ে গেছে। বাচ্চাটাকে পটি করাতে জন্য বাথরুমে নিয়ে যাবে। তো সুকন্যা কি করলো, ও বাথরুমে যাবে বলে বাচ্চাটাকে হাত ধরে বার করেছে ঘর থেকে, ডাইনিং থেকে, খুব সাহস নিয়ে সব আলো টালো জ্বালিয়ে দিয়েছে, একদম জ্বালিয়ে দিয়ে বাথরুমের মধ্যে বাচ্চাটাকে ঢুকিয়েছে। ঢুকিয়ে ও দেখছে হঠাৎ করে ওর বেডরুমে লাইট গুলো অফ হয়ে গেছে, ডাইনিং এর আলো জ্বলছে, বাথরুমের আলো জ্বলছে, ও যে বেডরুমে ছিল সেই বেডরুমের আলো পুরো অন্ধকার। অথচ সুইচ সমস্ত জ্বালিয়ে আলো জ্বলছিল এতক্ষণ ধরে, সমস্ত ঠিক ছিল, ও বাথরুম থেকে দেখতে পাচ্ছে আলো বন্ধ হয়ে গেছে। মানে সিচুয়েশনটা ভাবো কিরকম ঘটনাগুলো ঘটছে ওর সঙ্গে।
ও বাচ্চাটাকে ঠিকঠাক মানে ধুয়ে নিয়ে আমার বাচ্চাটাকে ভেতরে এসে তোমার বেডরুমের মধ্যে ঢুকে সুইচে হাত দিয়ে দেখছে যে লাইটের সুইচ কিন্তু দেওয়া, মানে অন করা, অফ হয়ে গেছে এমনটা নয়, ঠিক আছে, অফ করে গেছে এমনটা নয়, সুইচ দেওয়াই রয়েছে অথচ আলো বন্ধ। সুকন্যা কি করলো, ওই ঘরটাকে বন্ধ করে পাশের যে আরেকটি ঘর রয়েছে সেই ঘরের মধ্যে গেল, সেই ঘরের মধ্যে আবার লক করে দরজা বন্ধ করে তারা ভেতরে বসে আছে। তো এবার আকাশ চলে এসছে, আকাশ এসে ফোন করেছে যে আমি এরকম বেরোচ্ছি, তুমি দরজা খুলে দেবে কিছুক্ষণ পর, আমি গিয়ে তোমাকে ভিডিও কল করে দেখাবো, তারপর তুমি দরজা খুলবে, তার আগে নয়। তো তারপরে আধ ঘন্টার মধ্যে আকাশ চলে আসে, ফোন করার পরেও সে ভিডিও কল করে দেখায়, তাও ভয় করছিল সুকন্যা ভীষণভাবে। তারপরে দরজা খুলে আকাশ চলে আসার পর ওকে বলে যে এই ঘটনা ঘটেছে, তুমি একটু দেখো এই ঘরে তো লাইট বন্ধ। আমি ওই লক করে আমি চলে এসেছি এই ঘরে। তো আকাশ ওই পাশের ঘরে যে ঘরে আলো বন্ধ হয়ে গেছিল সেই ঘরের দরজা খুলে দেখছে ভেতরে আলো জ্বলছে, সমস্ত আলো জ্বলছে, অথচ সুকন্যা দেখেছে যে আলো বন্ধ। বলছে এই তো তুমি বললে আলো বন্ধ রয়েছে, কিন্তু আলো জ্বলছে সবসময়, তুমি কি বললে আলো জ্বলার ব্যাপার, আলো নিভে গেছে, তোমার হয়তো মনের ভুল বা তুমি ভয় পেয়েছো। তো এদের দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় যে না আমি তোমাকে মনের ভুল হবে, আর একটা আলো নিভে গেছে হঠাৎ করে, আমি ঘর চেঞ্জ করে আমি পাশের ঘরে চলে এসেছি আলো বন্ধ হওয়ার জন্য, আমি ভুল করবো এটা? তো ঠিক আছে, আকাশ নিজেকে মানে আর কিছু বলেনি, ওর সঙ্গে তর্ক বিতর্ক আর জড়ায়নি। তারপর দুজনে শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পর প্রায় অনেক রাত্রি হয়ে গেছে, সেই দিনে যা হচ্ছে এই দিনেরই ঘটনা হচ্ছে সব পুরোটাই। আচ্ছা, রাত্রি হয়ে গেছে, হঠাৎ করে সুকন্যার ভীষণভাবে পেটে যন্ত্রণা শুরু হয়েছে, পেটে যন্ত্রণা ভীষণভাবে, এবং ও মানে পটি যাওয়ার জন্য বেরোয় আর কি। বেরিয়ে বাথরুমের মধ্যে যায়, ডাইনিং, যেহেতু বাড়িতে তো আকাশ রয়েছে আর ভয়ের কোনো ব্যাপারই নেই, তো ডাইনিং এর আলো জ্বালায় প্রথমে। ডাইনিং আলোটা জ্বালাতেই ওর যেন একটা মনে হয়েছিল যে কেউ একটা সরে গেল ডাইনিং, হট করে কেউ একজন মানে মানে কেউ যদি সরে যায়, কোনো অন্ধকারে কোনো ব্যক্তি বা কেউ, দেখবে আমাদের অনেক সময় ফিল হয় যে কেউ একজন সরে গেল অন্ধকার, ঠিক সেই রকম আলোটা জ্বালতেই যেন মনে হলো কেউ ওখান থেকে সাইড হয়ে গেল। ও প্রথমে একটু চমকে গেল, ও তখন ভাবলো যে আকাশকে কি ডাকবে, আকাশকে কি ডাকবো। তো এরকম ভাবতে ভাবতেই ও না ডেকে, আলোটা জ্বলছে অসুবিধা নেই, কিছু হলে না হোক ডাক বলে ও বাথরুমের মধ্যে ঢুকে গেছে। বাথরুমের মধ্যে ঢুকে বাথরুম লক করেছে, লক করে ও মানে যা যা প্রবলেম মানে যা যা ছিল সলভ হয়ে গেছে, মানে ক্লিয়ার করে নিয়ে ফ্রেশ হয়ে এবার হয়েছে কি, ও মানে যে বেসিন রয়েছে, আমি বলছি তোমাকে বর্ণনাটা ওর বাথরুমের যেটা, সেটা হচ্ছে বাথরুমের দরজা দিয়ে ঢুকলো, ঢুকে একদম ফ্রন্ট ফেসে একদম সোজাসুজি সামনাসামনি আয়না এবং তার সামনে তোমার বেসিন রয়েছে, ঠিক লেফট সাইডে একটু সরু, লেফট সাইডে একদম এন্ডের দিকে একদম সেখানে কমোড রয়েছে, তার এদিকটায় রয়েছে মাঝখানে বড় মানে মাঝখানে একদম মিডিলে মানে ডান দিকে একদম বেসিন আয়না, মাঝখানে হচ্ছে তোমার শাওয়ার, আর হচ্ছে বাম দিকে হচ্ছে কোমরটা বসানো আছে সরু আর কি লম্বা। তো মানে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে ও মুখে চোখে জল দিচ্ছে, পেশেন্ট এসেছে মুখে চোখে জল দিচ্ছে, মুখে জলটা দিয়ে এবার মুখটা যখন মুছছে, মানে হাতে করেই জলটা যখন মুখ থেকে ফেলার জন্য, মুখে তো অনেক জল লেগেছিল, সেটা অনেক সময় আমরা কি করি মুখে জল দেওয়ার পর একটু ফেলে দিই, আমরা মানে হাত দিয়ে করার চেষ্টা করি, সেটা আমাকে ফেলে এবার বাঁ দিক ঘুরে ও বেরোবে, এবার মানে বাথরুমের দরজাটা খুলে বেরোবে আর কি। যেই বাঁ দিক ঘুরে মানে ঘোরা, ও দেখছে কোমরের উপরে একজন বসে আছে, তার দিকে তাকিয়ে, সুকন্যার দিকে তাকিয়ে একজন বসে রয়েছে কোমরে। সাংঘাতিক ব্যাপার। সুকন্যা ওখানে সেন্সলেস হয়ে যায়, পুরোপুরিভাবে সেন্সলেস হয়ে যায়। এবার ততক্ষণে এর আকাশের ঘুম ভেঙে গেছে যে অনেকক্ষণ আসছে না, হঠাৎ করে কোনো সাউন্ড নেই, কিছু নেই। ও তখন আকাশের ঘর থেকে বেরিয়ে দেখছে যে লক। ও তখন সাড়া নেওয়ার চেষ্টা করে, ডাকে, কোনো রকম ভাবে সাড়া পায়নি। সাড়া না পাওয়ার জন্য ও কি করে, তোমার বাথরুমের যে লকটা, ওয়াশরুমের লকটা, সেটাকে ও ধাক্কা মারতে থাকে। ধাক্কা মেরে লকটা কি ছিল, লকটা সোজা অবস্থায় ছিল, বুঝলি তো, উপর দিকে সোজা অবস্থায় ছিল, যার কারণে দুবার তিনবার ধাক্কা মারতে ওটা সোজাসুজি নেমে গেছে, নেমে যদি দরজাটা খুলে গেছে। এবার লকটা যদি সাইড করে দিত, অর্থাৎ যদি খাপে আটকে দিত লকটা, তাহলে তো লকটা খুলতো না ধাক্কা মারলো। যেহেতু সোজা ছিল লকটাকে, সেই জন্য ধাক্কা মারতে খুলে গেছে দরজাটা সঙ্গে সঙ্গে, একবার দুবার ধাক্কা মারতে খুলে গেছে। খুলে মানে তোমার দরজাটাকে খুলতে পারছে না, যেহেতু ও তো মানে অজ্ঞান হয়ে ওই দরজার সামনে পড়েছিল, সেই জন্য খুলতে পারছিল না। তারপর ঠেলে খুলে ওকে বার করে, তো অবাক হয়ে গেছে ওকে দেখে, মানে ভয় পেয়ে গেছে, চিন্তা হয়ে গেছে। তারপরে রাত্রিবেলায় ওখান থেকে ওকে
অ্যাম্বুলেন্স করে ডাক্তার মানে হসপিটাল নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, নার্সিংহোমে নিয়ে মানে সেন্সকে ফিরিয়ে আনা হয়, ফিরিয়ে পর ট্রিটমেন্ট করে স্যালাইন টাইন নানা রকমের সব ওষুধ চলার পর ও নার্সিংহোমের মধ্যেও ভয় পেতে শুরু করে। নার্সিংহোমের মধ্যে বেডে ওকে দিয়েছে, যে কেবিনে দিয়েছে, ও তখন যখন ওর চোখটা খুলে বলছে, আচ্ছা ওইটা কে দাঁড়িয়ে রয়েছে ওখানে, ওখানে এই তো আমার বাথরুমের মধ্যেও ছিল, এখানেও চলে এসেছে বলে রীতিমতো ওখানে একটা ক্যাও সৃষ্টি করে ফেলে, ভীষণভাবে চেঁচামেচি করতে শুরু করে। ও শান্ত করা খুব মুশকিল। ডাক্তার তখন বুঝতে পেরে ওকে যে একটা কোনো ট্রমার মধ্যে রয়েছে, ওকে ঘুমের ইনজেক্ট করায়, ঘুমের ওষুধ, যাতে ঘুম পাড়িয়ে দেওয়া যায় আর কি। তো ওখানে ঘুমিয়ে পড়ে সেই দিনের মতো। তারপর পরের দিন ওকে ডিসচার্জ করে দেয়, কেন কিছুই প্রবলেম না, জাস্ট অজ্ঞান হয়ে গেছিল, কোনো রকম কিছু প্রবলেম ছিল না। পরের দিন ওকে ডিসচার্জ করে দেয় দুপুরে ডিসচার্জ করে দেওয়ার পর যেহেতু অসুস্থ হয়ে গেছে, তো সুকন্যার বাবা এবং মা দুজনেই ওর বাড়িতে চলে আসে, ওই বাড়িতে দুজনেই ওনারা ওখানে রয়েছে। তো আকাশ নিশ্চিন্তেই অফিস টফিস চলে গেছে আর কি, আকাশের কোনো আর চিন্তা নেই, তো অসুবিধা হবে না। তো বাবা মা বাড়িতে আছে, সুকন্যা অনেকটাই সুস্থ হয়ে গেছে, বেশ কিছুদিন চলে গেছে, কিন্তু সুকন্যা ওই ট্রমার মধ্যে থেকে আর বেরোতে পারছে না। বাথরুম গেলে ওর মাকে ওখানে দাঁড় করিয়ে রাখছে, একা যাচ্ছে না। তুমি ভাবো সাংঘাতিক, বাথরুমের মধ্যে কেউ ঢুকে দেখছে তার কোমরের মধ্যে একজন কেউ বসে আছে তার দিকে তাকিয়ে, মানে বুঝতে পারছো ভয়ঙ্কর সিচুয়েশনটা। মানে এইরকম ব্যক্তি এই জায়গাটা আমি যখন ভাবছি না দেবজ্যোতি, বারবার গায়ে কাঁটা। একদমই। এবং মানে সাংঘাতিক একটা ওই ট্রমা থেকে বেরোনো খুব ভীষণভাবে মুশকিল। এইবার তোমাকে আসছি, এর পরে তো শুনলে তুমি আরো চমকে যাবে এবার কি হয়েছে। এবার তারপরে ওর বাবা মা ওখানে ছিলেন। সেটার পর এবার একদিন মানে আমাদের আকাশের ও একটা অফিস থেকে ট্যুর অর্গানাইজ করে। ওর তো যাওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু বাড়িতে রকম একটা সিচুয়েশন হয়েছে, ওর যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। তো একদিনের জন্য মানে ও জাস্ট মানে আজকে যাবে, রাত্রিটা স্টে করবে, পরের দিন আবার ব্যাক আর কি, এরকম একটা ওদের একটা পিকনিক ছিল, অফিস ট্যুর, অফিসের সব স্টাফ সবাই যাবে আর কি। তো বেশি দূরে নয়, ওরা কাছাকাছি কোনো একটা জায়গায় ওরা গিয়েছিল আর কি, শিলিগুড়ি কোনো একটা জায়গা বা ওখান থেকেই কোনো একটা জায়গা, আমি এক্সাক্ট ওর জায়গাটার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না কোথায় গিয়েছিল ওরা ওই অফিস ট্যুরের জন্য। তো ওখানেতে ও চলে যায়। প্রথমে ইচ্ছে ছিল না যাওয়ার, কিন্তু যায়। এবার সেই দিন রাত্রে যেটা হলো সেটা হচ্ছে, এই সুকন্যার বাবা কিন্তু উনি হচ্ছে এক্স আর্মি ম্যান, খুব স্ট্রং ম্যান, এবং খুব এইসব ভূত প্রেত ঠাকুর দেবতা সব কিছু উনি মানতেন না। ওনার কোনো রকম কোনো রোগ ভোগও কিন্তু ছিল না, কোনো রকম কোনো প্রবলেমই, একদম ফিটফাট লোক মানুষ, মানে বয়স হয়ে গেছে যথেষ্ট, রিটায়ার্ড ছিলেন এবং যথেষ্ট বয়স হয়েছিল না, কিন্তু কোনো রকম ভাবে কিন্তু কোনো রোগে আক্রান্ত উনি ছিলেন না, কোনো রকম উনি মানে উনি ওষুধই খেতেন না। ধরো এরকম একটা ব্যক্তি, বয়স্ক মানুষ, প্রায় তোমার 65-70 বছরের কাছাকাছি বয়স, উনি কোনো রকম ওনাকে ওষুধই খেতে হতো না, এতটাই উনি ফিট ছিলেন আর কি। তো সেই রকম একটা ব্যক্তি উনি। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দুটো রুম, একটি রুমে সুকন্যার বাচ্চাটিকে নিয়ে শুয়ে পড়েছে, আর একটি রুমের বাবা মা শুয়েছে। তো হঠাৎ করে মাঝরাত্রে, এই যেমন সুকন্যার বললাম না পেটে লাগছিল হঠাৎ করে পটি পেয়ে যাওয়া, সেই রকম ঘটলো ঘটনা সুকন্যার বাবার সঙ্গে, যে হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হলো এবং মনে হচ্ছে একবার পটি যাবে। তো বুঝতেই পারছো দুঃসাহসিক লোক, একদম প্রচুর সাহস, একাই বেরিয়ে, কোনো রকম ব্যাপার না, সব ওনার মনে ওসব কিছু আসেনি, উনি বেরিয়ে উনি বাথরুমের মধ্যে ঢুকে গেছে, ওনার বাথরুমের মধ্যে পটি করেছে। এবার এখানে সুকন্যার মা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু উনি আর আসেননি। উনি উঠে পড়েছেন ঘুম থেকে, উঠে উনি দরজা ধাক্কা দিচ্ছে, দরজার কিন্তু খুলছে না, ভেতর থেকে সাড়াও পাওয়া যাচ্ছে না, ঠিক সেরকম যেরকম সুকন্যার হয়েছিল ঠিক সেই রকম সাড়া পাচ্ছিল না, ঠিক সেরকম সাড়া পাচ্ছে না, কোনো রকম কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না ঘরের মানে বাথরুম থেকে। তখন এই ধাক্কা ধাক্কিতে চেঁচামেচিতে ওর সুকন্যাও বেরিয়ে আসার পর খুলছে না কিছুতেই। তো ও তখন একে ফোন করে, আকাশকে ফোন করে, যে এরকম হয়েছে, বা বাথরুমের মধ্যে আমার যেমন হয়েছিল এরকম বাবা ঢুকেছেন কিন্তু কোনো সাড়া দিচ্ছেন না। তখন আকাশ তো চিন্তায় পড়ে যায়, চিনতে পারবে তোমরা একটু ধাক্কি মানে ধাক্কা মারো দুজনে মিলে, যদি মানে কোনো রকম ভাবে লকটা খুলে যায় বা ভেঙে যায়। প্লাস্টিকের দরজা, ওই সিনথেটিক যে দরজাগুলো হয় না, সেই দরজা ছিল, যদি কোনো রকম ভাবে যদি খুলে যায় লকটা বা ভেঙে যায়, তাহলে ধাক্কাটা দাও। কিন্তু ওরা দুজনেই কোনো রকম ভাবে ধাক্কা মারতে ওটা ভাঙছিল না আর কি, দরজাটা মানে খুলছিল না আর কি, লকটা ভাঙছিল না। তখন ও কি করে, ওই যে ভদ্রলোক নাম্বার দিয়েছিলেন পাশের বাড়ি, মানে 2-3টে প্লটের পাশের যে নাম্বার দিয়েছিলেন, তো ওনাকে উনি ফোন করে বলেন যে এরকম ঘুমিয়ে পড়েছে, সবাই তো মাঝরাত প্রায়,
তো দু একবার কল করার পর উনি ফোন রিসিভ করেন যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে, উনি আমার হাজবেন্ড বাড়িতে নেই, আমার বাবা এরকম বাথরুমে ঢুকেছিল, কোনো সে খবর পাচ্ছি না, এরকম আওয়াজ পাচ্ছি না, ডাকাডাকি করছি, একটু যদি আসেন কষ্ট করে খুব ভালো হয়। তো ভয় পেয়ে এবং কান্নামুখ হয়ে বলেছি। উনি বলেন যে না না, নিশ্চয়ই যাচ্ছি বলে ওই ভদ্রলোক, ওনার স্ত্রী, ওনার মানে ছেলে সব চলে আসেন, ফুল ফ্যামিলি এসে চলে আসেন ওনার বাড়ির মধ্যে। তো ভদ্রলোক এবং ছেলে ওরা দুজনে মিলে দরজাটা ভাঙে আর কি, অর্থাৎ ওই লকটা দুজনে মিলে ধাক্কা মারতে লকটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ভেতর থেকে দেখেন যে ওই মানে আকাশের শ্বশুর মশাই মানে সুকন্যার বাবা নিচে পড়ে রয়েছেন, কোমরের কাছে তার মাথাটা, ঠিক মানে চোখগুলো বড় বড় হয়ে উপর দিয়ে মানে চোখগুলো ঠেলে বেরিয়ে আসার করছে, এবং চোখের তারাটা যেন ওপর দিকে, মানে কোনো কিছু দেখে চমকে যাওয়া বা মানে আতঙ্কে আমরা যেমন চমকে যাই, ঠিক সেই টাইপের ওনার মুখটা হয়ে আছে, দেখি মনে হবে আর কি এরকম মুখ। তো ওখান থেকে ওনারা ধরে বার করেন, ততক্ষণে হাত পা প্রায় পুরো শক্ত হয়ে গেছে বডি। বার করে আনা হয়, মুখে চোখে জল দেয়, কোনো রকম কোনো চেঞ্জেসই হলো না। তো ওনারা ওই ভদ্রলোক ডাক্তারকে ফোন করলেন, যিনি ওনারই ওই আশেপাশেই থাকতেন আর কি। সেই রাত্রিবেলায় ওর ছেলে গিয়ে ডাক্তারবাবুকে নিয়ে এলেন। ডাক্তারবাবু এসে টেস্ট করে মানে হাত ধরে দাঁড়িয়ে দেখে দেখছেন যে সুকন্যার বাবা মারা গেছে। মারা গেলেন এরকম ভাবে? মারা গেছে। পোস্টমর্টেম হয়, কেননা হঠাৎ করে এরকম ভাবে মারা গেলেন, ওনাদেরও ছিল যে হঠাৎ করে কি মারা গেলেন কিভাবে, কোনো রকম কোনো ব্যাপার নেই। তো রিপোর্টে আসে যে ওনার মানে হার্ট ফেল করে উনি মারা যান আর কি, হার্ট অ্যাটাক বা হার্ট ফেল যেটাকে বলে আর কি, সেইটা আর মারা যান। কোনো কিছু চমকে গিয়ে হোক বা কিছু দেখে হোক, ওনার চোখ মুখ দেখে কিন্তু সেই রকমই মনে হয়েছিল। এইবার হলো কি, ওনারা ওখান থেকে চলে যান, দরজা ওখানে সমস্ত কিছু লক করে এরকম ঘটনা করলো। খুব প্যাথেটিক একটা বিষয়, ভীষণ ভাবে কষ্ট করে বাবাটা মারা গেলে এরকম ভাবে ভেঙে করে মানে রাত্রি আকাশও চলে আসে, ওখানে দাহ টাহ পায়। তারপর দিন সমস্ত কিছু প্রসিডিওর সব কমপ্লিট করার পর সবার ভীষণ ভাবে মন খারাপ। তো ওরা শিলিগুড়ি থেকে ওনাদের নিজস্ব বাড়ি রয়েছে ওই সুকন্যাদের, সেই বাড়িতে সবাই চলে যায়। এই বাড়ি পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। এরকম করে প্রায় মাসখানেক কেটে যায়। কেটে যাওয়ার পর এই কলকাতায় যেখানে এরা কাজ করতো, এই মানে আকাশ যেখানে কাজ করতো, এখানে একজন ওর বন্ধু ছিল। সেই বন্ধু ওর সঙ্গে কথা হয়, যে বন্ধুকে বলে যে এই ব্যাপার, আমার এরকম প্রবলেম হয়ে গেছে, এরকম আমার শ্বশুর মশাই এই ঘটনা হয় আমার এই বাড়িটিতে, আমার স্ত্রী এরকম হয়, তারপর আমার শ্বশুর মশাই এরকম ঘটনা হয়, মারা গেল ওই বাড়ির মধ্যে। তখন ওই যে বন্ধু কলকাতায় মানে একসঙ্গে ওরা কলিগ ছিল একটা সময়, সে তখন আমাদের রেফারেন্সটা দেয় আর কি। এবার সে আমাদের রেফারেন্সটা দেয় সেই কিউরিওফাইড এর শ্রোতা। আচ্ছা, হয়তো উনি কমেন্টও, হয়তো যদি উনি শুনে থাকেন হয়তো নিশ্চয়ই কমেন্ট করবেন। তো আমাদের কিউরিফাইড শ্রোতা এবং কিউরিফাইড এর খুব ভক্ত, তোমার খুব ভক্ত, তখন আমাদের রেফারেন্সটা দেয় যে তুমি এরকম সবুজখালী মন্দিরে যোগাযোগ করতে পারো। তো ওরা আসেন, আকাশ আর সুকন্যা এবং ওনার শাশুড়ি মা তিনজনে আসেন আমাদের এখানে, এসে এই যে পুরো ঘটনাটা আমাদেরকে পুরোটা বলেন, যে এই পর্যন্ত এখন হয়ে রয়েছে কেস। তখন বাবা মাকে সমস্ত কিছু শোনার পর বাবা বলেন যে ঠিক আছে, আমি একবার ওই বাড়িটা তো দেখতে হবে, তো আমার ছেলেকে পাঠাবো ওখানে, দেখে এসে তারপর আমি কোনো কিছু সিদ্ধান্ত জানাবো যে ওখানে আদৌ কিছু হয়ে আছে কিনা, বা কি হয়ে রয়েছে বা কি থেকে হয়েছে, একবার দেখার বিষয় রয়েছে। তো বাবা আমাকে বলেন যে তুমি যেতে পারবে? যেতে তো হবে, কিছু করার নেই। তো আকাশ বলে ঠিক আছে, আমি কোনো ব্যাপার না, আমি টিকিট করে নিচ্ছি, আমরা তাহলে দুজনে চলে যাবো ওখানে। তো বাবা আমাকে সমস্ত কিছু ভাবে, যেটাকে মানে প্রতিকার দেয়া বলো বা আমাকে বেঁধে দেয়া বলো বা কোনো রকম যাতে আমার ক্ষতি না হয়, সেটা যা করার করে দেন। করে দেওয়ার পর আমাকে বলেন, আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেন যে তুমি এইগুলো করবে, এইগুলো করবে না, সবকিছু বলে দেন। বলে দেওয়ার পর আমরা দুজনে কিন্তু, আমি আর আকাশ দুজনে শিলিগুড়ি যাই। তো ওখানে আমি গিয়ে পৌঁছানোর পর দুপুর হয়ে যায়। দুপুর হয়ে যাওয়াতে একটা হোটেলে খাই, দুজনে খাওয়া দাওয়া করে আমরা যে মানে হোটেলে আমার চেক ইন ছিল, বুকিং করা ছিল হোটেলে থাকবো, সেই হোটেলে ওখানেতে আমার লাগেজটাকে ওখানে রাখা হয়। আকাশের কয়েকটা কাজ ছিল, আকাশ সেই কাজগুলো মেটাতে চলে যায় ওখানে শিলিগুড়িতে। মিটিয়ে চলে, ততক্ষণে ওরা কিন্তু কলকাতায় ছিল, শাশুড়ি এবং ওর স্ত্রী কলকাতায় ছিল। তো ওর অফিসের কিছু কাজ ছিল আকাশের, ওখানেতে কিছু কাজটাকে মেটায় শিলিগুড়িতে। কাজটাকে মিটিয়ে ওই বিকেলবেলা ওই 3:30 4টে নাগাদ ও আমার হোটেলে আসে আর কি, ওদের রুমে আসে। তো আমরা বলি চলো দেখে আসি তাহলে তোমার বাড়িটা। বললো এখন যাবে? হ্যাঁ চলো দেখে আসি।
এইটাই হচ্ছে আমার প্রথম করা ভুল বলে দুজনে ওখান থেকে বেরোলাম। ওই 8 ঘন্টা মতো লাগলো আর কি ওর বাইকে। দুজনে গেলাম, বাড়ি লক হলো, যেহেতু অনেকদিন মানে বন্ধ হয়ে পড়ে রয়েছে, দরজা পুরো ধুলো টুলো পড়ে আছে। আমাকে বললো তুমি একটু বাইরে দাঁড়াও, আমি পুরো পরিষ্কার করে নিই ভেতরটা, তারপরে আমরা ঢুকবো। বললো কি, বেশ কিছুক্ষণ ধরে ঝাঁট টাট দিয়ে সব পরিষ্কার করলো, ধুলো ফুলো ঝাড়লো, লাইট টাইট করে জ্বালালো ঠিকঠাক করে। ভেতরে ঢুকে গেছি আমি। ভেতরে ঢুকে যাওয়ার পর আমি গিয়ে বসলাম। আমার কিন্তু প্রথম ওখানে কোনো রকম কিন্তু প্রবলেম মনে হয় প্রথমবার ঢুকে। আমি ঢুকলাম, ঢুকে গিয়ে কিছুক্ষণ আমার কোনো রকম নেগেটিভ কিছু আমি ফিল করিনি। কোনো রকম কিছু না, নর্মাল একটা বাড়ি অনেকদিন বন্ধ হয়ে পড়ে রয়েছে, তো এরকমই একটা ফিলিং হয়। তারপরে হবি আমাকে বললো চা খাবে, আমি বললাম চা তো খাই না আমি। তো বললো ঠিক আছে আমি খাবো, আমার অনেকটা মাথা ধরেছে, একটু চা খাবো বলে ও চাটা করলো বসে। এবার আমাকে যা যা বাবা বলেছিল সেইগুলো আমি দেখলাম, সেই সমস্ত জিনিসগুলো সব দেখলাম, কিন্তু আমার পুরোপুরি ভাবে তখন নর্মাল মনে হলো। নর্মাল মনে হওয়াতে এবার আমি বললাম যে এবার ওখান থেকে এবার ফিরে যাবো আমরা হোটেলে। ফিরে যেতে হবে, যেখানে আমি ছিলাম আর কি সেই হোটেলে ফিরে যাবো আর কি। ওখান থেকে দেখা হয়ে গেছে আমার বাড়ি, আমি বাবা গেছে এবার বলবো যে আমি কিছু পাইনি, কিছু বুঝতে পারিনি নেগেটিভ কিছু। ওখানের বাড়ির মধ্যে ঠিকঠাকই তো লাগলো, বাথরুমটাও দেখলাম, বাথরুমটা আমি ইউজও করলাম প্রথমে একবার। মানে এবার বাড়ি চলে আসবো, মানে হোটেলে চলে আসবো। ও আমাকে নামিয়ে দেবে, ড্রপ করে দেবে হোটেলে গিয়ে, ও শ্বশুর বাড়িতে থেকে যাবে। এবার হলো কি, ও হঠাৎ করেই আমাকে বললো যে এখানে তাহলে ডিনারটা করবে, আমি এখানে তাহলে খাবার টাবার আনিয়ে নেবো, তাহলে কি এখানে ডিনার করে একবারে হোটেলে ফিরে যাবে? আমি বললাম হ্যাঁ হতেই পারে, না হওয়ার কি আছে। এবার আমি দেখছি যে এখানে নর্মাল ব্যাপার, কিছু নেই, কোনো রকম কিছু প্রবলেম নেই, ডিনার করে যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো ও বললো ঠিক আছে। আমি বসে গল্প করতে থাকি দুজনে মিলে, এটা সেটা নানা রকমের তন্ত্র, এই সেই না গান বা আমাদের যে কাহিনী, সবুজ কালী মায়ের কাহিনী, এইসব সমস্ত কিছু ওর সঙ্গে দুজনের সঙ্গে আমাদের গল্প শুরু করে। এবং ওই সেই দিনে যা যা ঘটনা ঘটেছিল, অর্থাৎ ওর যে শ্বশুর মশাইয়ের যেদিন মানে এ হয় সেই দিনে কি কি হলো, বা তার স্ত্রী ওর কি হয়েছিল না হয়েছিল, এই সমস্ত কিছু ঘটনা আমাকে খুলে বলতে শুরু করে। দুজনের মধ্যে কথাবার্তা সব আলোচনা চলছে। এবার ও কি বললো যে আমাকে বললো যে আবার হোটেলে ফিরে যাবে, মানে ওই প্রথম আমাকে দুবারই বললো যে হোটেলে ফিরে যাবে না, এখানে থেকে একবারে সকালবেলা আবার লাগেজ তো ওখানে রয়েছে, অসুবিধা নেই, ওখান থেকে লাগেজ নিয়ে আমরা ট্রেন ধরে নেবো। আমি বললাম ঠিক আছে, অসুবিধে কি আছে। এবার আমি ভাবছি যে থাকবো কি থাকবো না, আমার প্রথমে হলো, আবার ভাবছি নর্মাল কিছু নেই, আমি এখনো কোনো রকম কোনো ফিলিংসই পেলাম না, না থাকার কি আছে, এখানেই থেকে যাই, আবার যাবো রাত্রিবেলা। ঠিক আছে না, আমার একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার লাগছিল, থাকি দেখি না যদি কিছু দেখতে পাই। এটা ছিল আমার পাকামি, ভীষণভাবে করা পাকামি, এবং আমি জীবনে এই ভুলটা আর করবো না। আমি একদম নাক কান মুলেছি। কেন নাক কান মুলেছি, জীবনে কেন করবো না, সেটা এবার বুঝতে পারবে। সেটা আবার হলো কি, ও অনলাইন খাবার অর্ডার করলো, খাবার কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ ঘন্টাখানেক পর খাবারটা এলো, খাবারটা নিয়ে আসা হয়েছে, ও খাবারটা রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর মানে এবার ও বললো ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো, আমি একটু অফিসের কাজ টাজ করি। ও একটা ল্যাপটপ, ওর ব্যাগটা ছিল ল্যাপটপ ব্যাগটা, ও ল্যাপটপটা নিয়ে ও ডাইনিং এর টেবিলে বসে ও ল্যাপটপে কাজ করছে। এবার আমার বোরিং লেগেছে, বেশ ভালো লাগছিল না। এবার আমি বললাম ঠিক আছে তোমার একটু বেডরুমটায় গিয়ে আমি একটুখানি শুচ্ছি, তোমার কাজ হয়ে গেলে আমাকে ডাকো, তারপর একসঙ্গে আমরা ডিনার করবো। তো এবার আমি ওখানে গিয়ে যথারীতি শুয়ে পড়েছি, বিছানা শুয়ে আমি একটুখানি ফেসবুক স্ক্রল করছি, ভিডিওস দেখছি, কারণ এখন করছি মানে যা হয় একদম টাইম পাস করানোর জন্য। এইবার আমার হঠাৎ করে পেটে লাগতে শুরু করে। এবার ওদের সঙ্গে যা যা ঘটনা ঘটেছিল সেইগুলো কিন্তু আমার কোনো রকম কিছু মনে নেই, মানে আমি মনে নেই মানে বলা ভুল, আমি গুরুত্ব নেই আরো। এই যে ওদেরও যে পেটে লেগেছিল বা ওদেরও যে এরকম ঘটনা ঘটেছিল আমার কিছু মনে নেই। এবং ওদের বাথরুমে যে এই ঘটনাগুলো হয় সেই সময় আমার নলেজ থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, এখন হঠাৎ করে আমার ওটা মানে মেমোরি থেকে বেরিয়ে গেছে। এবার আমার হঠাৎ করে পেটে লাগতে শুরু করে, পেটে লাগতেই আমার মনে হয় যেন একবার যেতে হবে বাথরুমে, যা গেলে ভালো হয়। খুব যে জোরে হচ্ছে তা নয়, কিন্তু মনে হচ্ছে যেন একবার গেলে ভালো হয়। তো আমি বেরোলাম, আমার ফোনটাকে ওখানে বিছানাতেই রেখে আমি বেরোলাম ডাইনিং এ, তখন বসে বসে কাজ করছি ডাইনিং এ তোমার আকাশ। আমি ওকে বললাম যে আমি একটু বাথরুমে যাচ্ছি, ফোনটা আমার রয়েছে, যদি ফোন টোন বাজে তুমি রিসিভ করতে পারো, যদি বাবা ফোন করেন। আমি বলে গেলাম, ফোন না ধরলে বাবা চিন্তা করতে পারেন, সেই জন্য আমি ওকেই বললাম যে আমার যদি ফোন আসে, যদি বাবা ফোন করে তুমি ফোনটা রিসিভ করো। তো আমি বাথরুমের মধ্যে ঢুকে গেছি। আমার তখনও কিন্তু মনে নেই ওই বাথরুমে কি হয়েছিল, যে একজন মারা গেছে, কাউকে দেখা যায়, আমার কোনো রকম মনে নেই। তো আমি কোমরে টোমরে সব বসে টসে সব যা হওয়ার হয়ে গেছে।
তো আমি কি করলাম, আমি মুখে চোখে একটু জল টল দিলাম, দিয়ে ফেস ওয়াশ করছিলাম, মানে আমি মুখে একটু ফেস ওয়াশ করে নিই, আমি এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, মুখে ফেস ওয়াশটা করছি, মুখে ওই জল দিচ্ছি, মুখে জলটা দিয়ে এবারে আমি ওই বাঁ দিক ঘুরেই ঘুরবো আর কি, পুরোপুরি ওই তোমার সুকন্যার যা সিচুয়েশন হয়েছিল, আমি এবার বাঁ দিকটা ঘুরে ঘুরবো কি, জাস্ট আমি লেফট হয়েছি একদম, মানে বাঁ দিকে এবার হয়ে এবার দরজাটা খুলবো, দেখছি সেই একজন ব্যক্তি কেউ ওই কোমরের উপর বসে আমার দিকে তাকিয়ে বসে, মানে আমি এই রকম দেখেছো? সিচুয়েশন একদম আমি দেখছি আমার দিকে তাকিয়ে একজন বসে রয়েছে, এবং সেটা যে পুরোপুরি কোনো একটি মানে নিরেট ব্যক্তি তা নয়, মানে মানে একদম যে পুরোপুরি একটা মানুষ বসে থাকলে সেরকম আমি ফিল মানে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা মনে হচ্ছে অবয়ব বসে রয়েছে, এবং সে আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে ধোঁয়াটে, মানে ধোঁয়া ধোঁয়া বসে আর কি, মানে যে বসে রয়েছে সে মনে হচ্ছে কুয়াশার মধ্যে বসে আছে, এরকম মানে তাকে আবঝা দেখছি আর কি যাকে বলে। আমার তো মোটামুটি ততক্ষণে মানে শ্বাস প্রশ্বাস মানে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, সাংঘাতিক একটা পরিস্থিতি। আমি কি মানে কি করবো আমি তখন বুঝে উঠতে না পেরে আমি দরজাটা খুলে দিচ্ছি, তখন দরজাটা খুলতেই আমি মানে বুঝতে পেরেছি আকাশ কিছু একটা তো হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমি আমার ফোনটা নিয়ে এসো তাড়াতাড়ি বলে, আমি মানে তখন আমার রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এবং একটা অদ্ভুত রকমের কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, মানে ভীষণভাবে মানে হাঁপিয়ে গেছি, এবং মানে ওটা আমি ফিলিংসটা আমি তোমাকে এই মুহূর্তে বলে বোঝানো অসম্ভব। এবং আমার জীবনে এই রকম ঘটনা আমি জাস্ট গল্প শুনেছি বা সিনেমাতে দেখেছি, এইরকম আমার সঙ্গে ঘটনা খুব কমই হয়েছে, মানে আমি একা এরকম, কেননা এর আগে ওই বাবা যে শিষ্য ছিল, তুমি তারাপীঠের ঘটনাটাই বলেছিলাম, বাথরুমের মধ্যে ওদের আমি গন্ধ পেয়েছিলাম, ঠিক আছে, এটা তো মানে সাংঘাতিক, তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। আমি তোমাকে এখন বলছি, আমার চোখের সামনে ভেসে উঠছে এবং আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে যে এরকম আমার দিকে তাকিয়ে একজন বসে রয়েছে। সঙ্গে সঙ্গে আমি ওকে বললাম যে আমার ফোনটা তোমার বিছানার মধ্যে রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, ও ফোনটা এনে দিল আমাকে, আমি বাবাকে ফোন করলাম, বাবাকে তো ফোন করার পর বাবা আমাকে, আমি বললাম যে এরকম, বাবাকে বললো তুমি এখন ওখানে কি করছো এত রাত্রিরে ওখানে, তোমাকে তো সকালবেলা যেতে বলেছিলাম, রাত্রে তো তোমাকে যেতে বলিনি। বললাম এখন কিন্তু কিছু পাইনি, এখানে এসেছিলাম সেই জন্য। তারপরে তো বাবা আমাকে ভীষণভাবে মানে যা তা করে বললেন আর কি, মানে এই বাবা মতো মানুষের এই ধরনের সাধকেদের মুখে ঠিক থাকে না, ঠিক আছে, তাকে কখন কি বলছে রেগে গেলে যাকে যাকে যা খুশি তাই বলে দেয়, এবং বাবার সামনাসামনি যারা মানে এসেছে তারা সকলেই জানেন বাবা রেগে গেলে মানে দেবদাগরি ভাষা দেয় নাকি যাকে বলে, পরিষ্কার ভাষা দেবনাগরী ভাষা, মানে বুঝতেই পারছো আর কি, একদম চেষ্টা ক্ষেত্রে দিয়ে যাওয়ার। তো আমাকে সেসবে দিলেন রেগে গিয়ে ভীষণভাবে, যে তোমার তান্ত্রিকগিরি করার শখ হচ্ছে, তোমার পাকামি হচ্ছে, এসব কে থাকতে বলেছে, এসব পাকামো করছে, যা যা বলেছি সেইগুলি কেন মেনে চলিস নি, বলে এরকম যা তা করে বললো। বলার পর আমি বললাম ভুল হয়ে গেছে, বললো এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যা, ওখান থেকে এক্ষুনি বেরিয়ে যায়, এবং আমাকে বললো ওখান থেকে বেরোনোর আগে যে মন্ত্রটা একটু বলেছিল সেই মন্ত্রটা আমাকে জপ করতে বললেন, আমার গুরুদাদুর একটি মন্ত্র আর কি, সেটা আমি জপ করি মাঝে মধ্যেই করি কোনো রকম প্রবলেম হলে। এই গুরুদাদুর এই মন্ত্রটি আমি জপ করলাম, জব করার পর ওখান থেকে 108 বার জব করে আমি ওখান থেকে ওকে বললাম, আকাশকে বললো চলো ওই খাবার দাবার এখানে কিছু খাওয়া যাবে না। আমি বাবাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমি খাবার আনিয়েছিলাম, বললো কোনো রকম কি জলটা পর্যন্ত খাবে না, ওখানে বেরিয়ে যাও তাড়াতাড়ি। বললো সব লাইট টাইট নামালো, আমি বেরিয়ে গেলাম, ও বাইক থেকে বার করলো ওর গ্যারেজ থেকে, বার করে ওখান থেকে সোজা একদম হোটেল। এবার হোটেলে আসার পর আমার যেটা হলো সেটা হচ্ছে হঠাৎ করে আমি জ্বর, রাত্রিবেলা হঠাৎ করে জ্বর এবং বমি, এবং সারা রাত আমি মানে জেগেছিলাম, ভীষণভাবে কষ্ট হয়েছে, পরের দিন আমি ট্রেন ধরবো কি করে সেটাও চিন্তা করছিলাম। এইবার যেটা হলো মানে সারা রাত তো ওরকম হয়েছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠছি আমি মানে হোটেলে ঘুম থেকে উঠলাম, আকাশও আমার সঙ্গে থেকে গিয়েছিল যেহেতু আমার শরীরটা খারাপ, ওষুধ নিয়ে এলো, নিয়ে আসার পর রাত্রি যা হচ্ছে, রাত্রিতে আমি আর কিছু খেলামই না, আকাশও খেলো না, ওর তো কিছু হয়নি, শরীর খারাপ ওর ঠিকঠাক ছিল, ও আমার জন্য বেচারা কিছু খায়নি। এবার রাত্রিবেলা এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, উঠে মানে আমি আর বাঁ দিকটা আমি ঘাড়টা ঘোরাতে পারছি না, বাঁ দিকে আমি ঘাড় ঘোরাতে পারছি না, ভীষণ ভাবে আমার ঘাড়ের পাশে মানে গলার এই একটু উপরের দিকে বাঁ দিকে ঘাড়ে ভীষণ ভাবে ব্যথা গলায় আর কি, মানে গলা উপরের দিকে মনে হচ্ছে না কিছু আমার মানে লেগেছে আর কি ভীষণ ভাবে, কিছুতেই আর ঘোরাতে পারছি না ঘাড়। এবার কি হলো, আমি আকাশ বলছি দেখো তো কি হলো, মানে আকাশ দেখো তো কি হলো, ও তখন বলছে যে কি হয়েছে তোমার গলার মধ্যে, মানে কিছু মানে ঢুকিয়ে মানে দেওয়ার, মানে ধারালো কিছু জিনিস যদি ঢুকিয়ে দেওয়া হয়, সরু কিছু ছুঁচের থেকে একটু মোটা যদি জিনিস কিছু যদি ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে লম্বা করে টেনে দেওয়া হয়, সেই টাইপের একটা দাগ হয়ে রয়েছে, রক্ত জমে রয়েছে, আর ওখানটা পুরো কালো স্পট হয়ে গেছে,
এবং ফুলে গেছে ওখানটা পুরো ভীষণভাবে, যে যেন মনে হচ্ছে কিছু ইনফেকশন হয়ে ফুলে গেছে, কিছু কামড়ে দিয়েছে। তো আমি বললাম তাই নাকি? বলে ও আমাকে ফোনে ছবি তুলে দেখালো, কারণ আমি তো দেখতে পাচ্ছি না, আর এমনই ঘাড়ের এমন জায়গা হয়েছে আমি আয়নাতেও দেখতে পাবো না, আমি তো ঘাড় ঘোরাতেও পারছি না, আমি ব্যথাতে ভয়ঙ্কর রকমের ব্যথা হয়ে গেছে। এবার আমি ওই ছবি তুলে দেখালো, আমি তো নিজে দেখে চমকে গেলাম যে মনে হচ্ছে না কিছু, মানে কারণ নখ ঢুকিয়ে দিলে একটা আঙুল যেমন হয় সেই টাইপের জিনিসটা হয়েছে। তো আমি কি করলো, পেন কিলার একটা ওষুধ নিয়ে এসে দিল যাতে যন্ত্রণাটা একটু কমে। তো আমরা ওখান থেকে ট্রেন ধরলাম রাত্রে, ওই দিন তো রাত্রে ট্রেন ছিল কাঞ্চনকন্যা। তো ট্রেন ধরে আমি কাঞ্চনকোনা আমার কোনো স্টপেজ না, আবার কোনো নেমে আমি আবার আমার নিরাশ নালিপুর থেকে বাড়ি চলে এলাম। আসার পর আমি বাবাকে প্রথমেই আগে ওটা দেখাম, বাড়ি আসার পর তো বাবা তো আমাকে প্রথমবার আবারও আমাকে মুখ টুক করলো, করার পর আমি বললাম এই হয়েছে এটা দেখো। মানে বাবা তো দেখে প্রথমে চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে যাওয়ার পর আমি ওষুধ খেলাম, আমি ইঞ্জেকশন নিলাম এখান থেকে, যে যদি কিছু ইনফেকশন কি হয়েছিল আমি জানি না কি হয়েছিল। তারপর আমি আস্তে আস্তে ব্যথাটা ঠিকঠাক ভাবে কমলো, কমার পর এবং ওনারা আবার এলেন, ওই আকাশ আর ওরা এলো। আসার পর আকাশ সুকন্যার মা আসার পর বুঝলো যে ওখানে কি হয়ে রয়েছে, বললো যে আমি ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ওখানে যেটা আমি দিচ্ছি সেই জিনিস ওখানে দাও, ওখানে রাখো, ও সব চলে যাবে সব জিনিস। তো মায়ের একটা বিশেষ জল আছে, সেই জলটা ওখানে দেখে ছেটানোর কথা বললো সকাল সন্ধ্যে, এবং বাবা এখানকার ত্রিশূল দেওয়া হলো এবং ওদেরকে প্রত্যেককে গার্ড দেওয়া হলো, কবচ প্রতিকার তো সব দিয়ে ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো, বলো তো চলে যাওয়ার কোনো রকম কোনো ভয় নেই, কিচ্ছু হবে না বলে ওরা সেই ত্রিশূলটি যেখানে স্থাপন করার কথা সেখানে স্থাপন করলো। জল ছেটানোর কথা, জলটা খুব মারাত্মক কার্যকরী একটু জল, ভীষণ, ওর ক্ষমতা বিরাট। মানে যারা যারা নিয়েছে বা যারা যারা এই ধরনের জলটাকে পেয়েছে তারা প্রত্যেকেই জানায় যে জলটার ক্ষমতা, এটা মায়ের ঘটের একটি বিশেষ জল আর। তো ওই জলটা ওখানে ছেটানোর পর ওদের বাড়ি কিন্তু আর এখনো পর্যন্ত কোনো রকম কিন্তু প্রবলেম নেই, ওটা চলে গেছে। এবার আমি বাবাকে বলছি যে বাবা এরকম ওটা প্রবলেম মিটে গেছে, ফোন করলাম 2-1 দিন হয়ে গেছে, ওরা বললো যে না আর কোনো কিছু প্রবলেম, একদম পজিটিভ ভাই, কিচ্ছু হচ্ছে না, বাথরুমের মধ্যে আমরা ইউজ করছি, কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই, সব ঠিক আছে। এবার আমি বাবাকে বলছি আচ্ছা বাবা এই যে ঘটনাটা করলো ওই ব্যক্তিটা কে, এবং ওই যে ওখানে এরকম হলো আমি যাকে দেখলাম ওরকম আবসারী ভদ্রলোক একজন লোক, তো উনি কে, আর উনির সঙ্গে যে এই ঘটনাগুলো করলো এটাই কি বা কি কারণ। তখন আমাকে বাবা বললো যে এটা ওখানে হয়তো হতে পারে ওই ব্যক্তি কোনো রকম ভাবে ওই জায়গার মালিক হতে পারে, বা ওই জায়গাতে সে কোনো রকম ভাবে মারা গিয়েছিল হতে পারে, বা কোনো কিছু তার কোনো দুরাচারী আত্মা ওই জায়গায় বসবাস করতে শুরু করতে হতে পারে, বা কোনো জায়গায় খুঁজছিল হতে পারে, মেবি কারণ হতে পারে। সেটা উত্তর তোমাকে আমি এখন দেবো না, ওটা আমার উত্তরটা এখন আমার কাছে জানা নেই, আমাকে বাবা তুমি যদি জানতে পারে আমি নিশ্চয়ই জানাবো। তো একদিন হঠাৎ করে রাত্রিবেলা বাবাও ঘুমোচ্ছেন, আমরাও ঘুমোচ্ছি, আমি ঘুমোচ্ছি আলাদা জায়গায়, তো হঠাৎ করে বাবা চিৎকার করে ওঠেন। বাবার চিৎকার শুনে আমি ঘর থেকে চলে যাই বাবার কাছে, মা উঠে পড়ে ফট করে, এটা আমাদের বাড়িতে হচ্ছে সমকাল। আমি বাবার কাছে গেলাম, গিয়ে বাবা রীতিমতো ঘেমে গেছে, ঘেমে যাওয়ার পর মাকে বলছেন যে এইরকম আমার এত বছরের কেরিয়ারে, মানে আমার এত বছরের আমি এই মানে আমার জগতে সাধনার সময় এইরকম ভয় আমি খুব কম পেয়েছি, খুব ভীষণভাবে খুব কম পেয়েছি আমি এরকম ভয়। আমার বাবা বলছেন একজন মানে প্রায় 75 বছর ওনার বয়স, 9 বছর বয়স থেকে উনি মানে এই জগতে রয়েছেন, সে তো এইরকম একজন মানুষ উনি বলছেন এইরকম ভয় আমি খুব, এটা শুনে তো যথারীতি আমিও একটু চিন্তায় পড়লাম। এবার আমাকে বললাম কি হয়েছে একটু আমাকে বলো, বললো সকালে বলবো, এখন শুয়ে পড়বি। আমি সকালে উঠতে আমার তো মনের মধ্যে হচ্ছে যে কি হয়েছে জানতে হবে, যে কিসের ভয় পেল হঠাৎ করে। তো সকাল হওয়াতে আমি বাবার কাছে গিয়ে আবার বললাম যে এরকম কি হয়েছিল আমাকে একটু খুলে বলো। মাও তখন জোর করলো যে বলার জন্য। তখন বাবা ওকে বলে যে কেউ একজন বাবাকে এরকম ফোর্স করছে এবং বলছে যে এরকম আমার কাজে বাধা দিলে তোমাদেরকে আমি ছাড়বো না, মানে বাধা দিলে তো তোমরা যেহেতু বাধা দিয়েছে তোমাদেরকে আমি ছাড়বো না, এরকম টাইপের কিছু একটা বাবা মানে অনুভব করেন, এবং সেটি থেকে খুব ভয় পেয়ে যান, চমকে যান। তো এই ঘটনা ঘটে, এবং যেটা হচ্ছে বাবা ওখান থেকে ইঙ্গিত পান যে ওই 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 উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল এবং শিলিগুড়ি ওই চত্বরেরই কোন একজন, ওখান থেকেই আর কি ব্যাপারটা এসছে ভাইটা, মানে বাবা বুঝতে পেরেছিলেন, বা ওই স্বপ্ন বলো বা অনুভূতি বলো বা জাতি বলো যোগবল বলো, যে কোনো কারণে যে ভয় পেয়েছিলেন সেই সময় উনি ওটা বুঝতে পেরেছিলেন, ফিলিংস হচ্ছিল। তখন বাবা আমাকে খুলে বললেন দেখ আমার এটা 100% মনে হচ্ছে এটা কোনো নিম্ন কোনো পিশাচ, যে নিজে শক্তিশালী হয়েছে, যাকে হয়তো কেউ জাগিয়েছিল, জাগিয়ে দেওয়ার পর সে কন্ট্রোল হারিয়েছে, হওয়ার পর সে নিজে থেকে শক্তিশালী হয়ে চারদিকে ঘুরে বেড়ায়,
এবং ঘুরে বেড়ানোর পর যদি কারোর মানে এরা ব্যক্তিগুলো কি হয়, কাউকে এরা একটার উপর একটা ভর করে চলতে পছন্দ করে। এরা কখনোই নিজে থেকে কোনো কিছু কাজ করতে পারে না। কোনো কিছু যদি কোনো ব্যক্তির ওপর ভর করে এরা খুব ভীষণভাবে পছন্দ করে যে কারোর উপর ভর করে থাকবো বা কারোর মাধ্যম দিয়ে কিছু করাবো, এই পিশাচগুলো এরা সব মানুষ খোঁজে। তো হয়তো আকাশ বা সুকন্যার প্রতি এরা কোনোভাবে অ্যাট্রাক্ট হয়েছিল এই পিশাচটা, এবং সেই কিন্তু হয় এইটা এরকম করছে হতে পারে। তো সেই জায়গাটা দিয়েছে। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, ক্ষতি করবে বলছে, কি ক্ষতি করবে, আমি তো ওখানে গেলাম, আমার তো এরকম করলো, ঠিক আছে। আমি বাবাকে বললাম কি করা যাবে এখন। বাবা বললো একটু কিছু একটা ব্যবস্থা তখন করতেই হবে। আমি বললাম কি ব্যবস্থা হবে, আমি তো কিছু বুঝতে পারছি না, এটা তো সেই মানে গল্পের মতো লাগছে, কি ব্যবস্থা করবো আমি ওখানে গিয়ে। বলে বাবা আমাকে একটি জিনিস দিলেন, যে জিনিস তোমাকে আমি বলছি, যে মধ্যপ্রদেশে বাবা গিয়ে যে ওই ছাই ভস্য যেটাকে বলা হয়, ওটাকে আমরা ব্রহ্মাস্ত্র বলি। ওটা মানে তোমাকে দুই ফ্র্যাঙ্কলি বলছি, ওটা যখন আমরা পরীক্ষা দিতে যেতাম, বাবা ছোট্ট করে কাগজে দিয়ে দিত, ওটা আমরা সঙ্গে রাখতাম পরীক্ষায়। মানে মানে যা হয় আর কি, সত্যি বলছি, মানে পরীক্ষা এত সুন্দর ভালো হতো, এত সুন্দর ভাইব পেতাম, এবং যা যা পড়ে যেতাম খুব ভালো হতো এই জিনিসটা, মানে কোনো রকম বাধাহীন হয়ে যেত আর কি। তো ওই জিনিস আমাকে দিলেন, দিয়ে আমাকে শিখিয়ে দিলেন যে এই জিনিস করার কথা, যে ওখানে যেতে হবে। তো এর মধ্যেই আমার সঙ্গে যাওয়ার ব্যাপার হচ্ছিল, আমি পাহাড়ে বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা চলছিল। তত রিসেন্ট আমি গিয়েছিলাম সেখানে। তো আমরা এবার হঠাৎ করেই পরিকল্পনা হয়, মানে আমি তো খুঁজছি যে শিলিগুড়ি যেতে হবে বা ওখানে যাবে, আমি কি বেসিসে যাবো, কোথায় যাবো, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না কিভাবে যাবো। তো হঠাৎ করে একজনের সাথে পরিচয় হয়। তো ওনার থ্রুতেই, ওনার এখানে একটু কাজ ছিল নর্থ বেঙ্গলের ওখানে কালিম্পং এর কয়েকটা জায়গায়, অফবিট জায়গায় একটু ঘোরা টোরা হবে। তো আমার সঙ্গে কথা, ঠিক আছে চলো, তোমার কাজও হবে আমার ঘোরা হবে, বলে দুজনে মিলে এখান থেকে বেরোবো বলে ঠিক করি। তো আমি ট্রেনের টিকিট পাই, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়েছিল। তো বুঝতেই পারছো নর্থ বেঙ্গলের সমস্ত রকম মানে ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল, রিজার্ভ থাকে, ওয়েটিং লিস্ট থাকে। তো টিকিট কনফার্ম হয়নি। তো বাসে টিকিট কাটা হয়, স্ট্যান্ড থেকে বাস। তাও আমি বাসের টিকিট পাই, সরকারি বাসের, এসি বাস ছিল, সরকারি বাসের টিকিট পাওয়া হয় সিটিং। এবং আমার একটাখানে চিন্তা ছিল যে বাসে একটু আমার প্রবলেম হয়, মানে একটু মাথা টাথা ঘুরে আর কি। তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে হয়তো ওরকম প্রবলেম হয়, কিন্তু আমার মাথায় যতটা ঘোরা পাহাড় ঘুরতে যাব এক্সাইটমেন্ট ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল যে আমাকে এই কাজটা বা এই দায়িত্বটা নিয়ে আমাকে যেতে হবে ওখানে, বাবা যেটা বলেছেন। চ্যালেঞ্জের মতো একটা হয়ে গেছে যে এরকম ক্ষতি করে তো, বাবা বলছে আমার এত বছর বয়সে আমি ভয় পেলাম, আমাকে চ্যালেঞ্জ করলো কেউ এরকম, সেটা কিছু একটা কুবের ব্যবস্থা করতে হবে, সেটা বাবারও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এবার আমি তো ভীষণভাবে এক্সাইটমেন্টে পড়ছি আর কি, যে ঠিক আছে আর কি হবে, কি করবে দেখে নিচ্ছি এবার। তো আমি তো ওখানের জন্য ভীষণভাবে এক্সাইটমেন্ট একদম। এবারে বাসেতে আমি এখান থেকে বেরোবো বাড়ি থেকে, রবিবার সেদিন আমরা যেদিন বেরোবো বাড়ি থেকে। তো আমি যে ট্রেনটা ধরবো বলে ঠিক করেছি, বাস ওখান থেকে 6:30 ছাড়বে। মানে তুমি দেখো কিভাবে বাধাটা হচ্ছে পুরোপুরি ভাবে। 6:30 এখান থেকে বাসটা ছাড়বে, মানে স্প্ল্যানেড থেকে বাস ছাড়বে। আমি যে ট্রেন ধরবো ঠিক করেছি, আমাদের 1 ঘন্টা লাগে হাওড়া থেকে, নালিকুর স্টেশন থেকে হাওড়া যেতে। 4:30 একটি ট্রেন আছে, সেই ট্রেনটি ধরে নামলে 5:30 আমি একদম হাওড়া নেমে যাব। তো ওখান থেকে আমি 1 ঘন্টাতে সময় থাকছি, স্প্ল্যানেডে যাওয়ার অনেক সময়। আমি এটা ঠিক করে বাড়ি থেকে বেরিয়েছি। আমি যখন স্টেশনে গেলাম, নালিকুর স্টেশনে দাঁড়ালাম, তখনও দেখছি টাইম 4:32 হয়ে গেল, 35 হয়ে গেল, তখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে না ট্রেনে। প্রায় তখন 4:50, তখন ঘোষণা হলো ট্রেন অলরেডি হরিপাল ছাড়িয়ে বেরিয়ে আসছে, নালিকুর ঢুকবে কিছুক্ষণের মধ্যে। 4:55-তে ট্রেন প্ল্যাটফর্মে এলো। আমার মানে ততক্ষণে চিন্তা শুরু হয়ে গেছে যে এবার যদি আর মাঝ রাস্তায় ট্রেন দাঁড় করিয়ে দেয় কোথাও, তো মুশকিল হয়ে যায়, বাস তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। এবার আমি তো খুব চিন্তায় পড়েছি, ভীষণভাবে চিন্তায় পড়েছি। তো আমি যখন হাওড়া নামলাম তখন বাজে 6:02। প্রায় আমার হাতে আর 28 মিনিট সময় আছে। আমাকে ওই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ও গাড়ি বুক করে আমাকে স্প্ল্যানেডে যেতে হবে, তারপরে বাসে উঠতে পারবো আর। তো আমি পুরো যাচ্ছি, আমি বুঝতে পারছি যে কোনো রকম ভাবে একটা বাধা কাজ করছে ভীষণভাবে, আমাকে মানে বাধা আটকাচ্ছে, আটকানোর চেষ্টা হচ্ছে যে আমি যাতে যেতে না পারি, এরকম একটা আমি নিজস্ব অদৃশ্য একটা শক্তি ফিল করছিলাম, যেটা আমাকে বাধা প্রাপ্ত করছিল। তো আমি প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর পর যে বাইকগুলো হয়, কারণ গাড়ি আসতে যদি দেরি হয়, বাইকগুলো বুক করলাম যাতে আমি ফার্স্ট তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো বাইক বুক করলাম, সেটাও দেখলাম 10 মিনিট দূরে আছে, 10 মিনিট লাগবে আসতে। তো আমি ওটা ক্যান্সেল করে দিয়ে দেখলাম রাস্তার উল্টো দিকে অনেকে দাঁড়িয়ে থাকে, একদম ডিরেক্ট ইনস্ট্যান্ট বুক করে ওরা নিয়ে যায় আর কি বাইক। তো সেখানে গেলাম, তো আমাকে বলছে এই টাকা দিতে হবে। আমি আরে ভাই টাকা ঠিক আছে রাখো, আমাকে পৌঁছে দাও, আমার বাস আছে 6:30। বলে সেই ছেলেটি আমাকে নিয়ে যাচ্ছে। এটা যেটা বলছে একদম হাওড়া ব্রিজে যেটা হলো ঘটনাটা, আমি একদম দেখতে পাচ্ছি, মানে একদম অ্যাক্সিডেন্ট হবেই আমার বাইকটার সঙ্গে।
মানে ও ছেলেটা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্যই জোরে যাচ্ছিল, যদিও মানে এরকম একটা মুখোমুখি অ্যাক্সিডেন্ট হবেই, সেই রকম একটা জায়গা থেকে বেঁচে গেলাম আর কি। মানে পুরো বুঝতে পারছি একটা বাধা ভীষণভাবে কাজ করছে এবং বিপদ আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, আমার ততক্ষণই ফিল হয়ে গেছে। তো আমার যথারীতি ওই 20-25 এরকম 6:20-25 আমাকে স্প্ল্যানেডকে পৌঁছে দিল, 5 মিনিট হাতে ছিল, আমি বাসে উঠে পড়লাম। বাসে উঠে বা সারা রাত বাসে জার্নি করছি, একটা অস্বস্তি তো হচ্ছিল। এবার প্রথমে যে দাদার সঙ্গে যাচ্ছিলাম সে গল্প করতে করতে যাচ্ছিলাম, করতে করতে ওরা সবাই এবার বাসের লাইটটাই নিভে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বাইরের দিকে তাকাতে তাকাতে যাচ্ছি। এইবার আমি যেন একটা স্পট করছি যে আমার বাসের মানে জানালার পাশ দিয়ে যেন কেউ একজন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, কেউ একজন আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। এটা ফিল হ্যাঁ, কি বলছো? এটা ফিল হচ্ছে তোমার পুরো? আমার ফিল হচ্ছে, এটা আমার ফিল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু যেন মনে হচ্ছে একটা কেউ যেন যাচ্ছে। মানে আমার জানালার কাঁচের পাশ দিয়ে এসি বাস ছিল, মনে হচ্ছে যেন কেউ একজন পাশ দিয়ে যেন ওই একই সঙ্গে যেন বাইরে দিয়েও যাচ্ছে, এটা আমার ফিল হচ্ছিল। তো 7:30টার সময় ওখানে বাস স্ট্যান্ডে, শিলিগুড়ি তেনজিং রোডে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় বাস, রাইট টাইম ছিল। তো ওখান থেকে আমরা বেড়ানোর জায়গায় পৌঁছে যাই, সেখান থেকে বেড়ানোর জায়গায় যাই, ফাটিয়ে মজা হয় 2 দিন। 3 দিনের মাথায় ওখানে একটি জায়গা রয়েছে, ওটা তো পাহাড়ি ভীষণ গ্রাম, একদম ভীষণ গ্রাম। তো আমি একটু মনে হলো যেন বেরোই এবার বাইরে, কিছু একটা বুঝতে পারছি যে আমাকে কেউ ফলো করছে এবং মনে হচ্ছে যেন কেউ আমার সঙ্গে সেই জায়গাতে আছে, আমি এটা ফিল করতে পারছিলাম। আমি এক বাবা যেহেতু বলে দিয়েছিল যে আমি বুঝে গেছি যে বাবাকে যিনি ভয়ে ওই মানে যে মানে কি বলবো বানিয়ে দিয়েছিল আর কি, ভাইব দিয়েছিল, হয়তো সেই জিনিসই হতে পারে। সে আমাকেও এখানে যে বাধা দিয়ে দিয়ে হয়তো আমার পিছু পিছু এখানে চলে এসেছে, আমাকে এবার আমার কাজ করতে হবে যেটা বাবা আমাকে শিখিয়ে দিয়েছে। তো বাবা যেটা আমাকে দিয়েছিলেন সেটিকে আমি ওই জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে আমি ওখানে রাস্তায় বেরিয়ে পড়ি। আর ওই গ্রামটিতে খুব অল্প সংখ্যক মানুষ বাস করে, একদম পাহাড়ের মানে কোলে, মানে পাহাড়ের গায়ে, জঙ্গলের মধ্যে। সন্ধ্যের পর তো পুরো ফাঁকা, ওখানে কোনো টুরিস্ট খুব একটা ওখানে অতটাও যায় না আর কি, সেরকম একটা জায়গা। আমি রাস্তাটা কিছুটা হেঁটে গিয়ে আবার ব্যাক করবো, এরকম একটা জায়গা। আমি কিছুটা গেছি হেঁটে, আবার পাহাড় মানে নিচের দিকে নেমেছি, নেমে আবার উপর দিকে আমি উঠে আসবো। তো উঠে আসতে একটু অসুবিধা হচ্ছিল যথারীতি, তো আমার তো অভ্যাস নেই ওই ধরনের চলা রাস্তার, ওইরকম খাড়াই পাহাড়ের এরকম রাস্তায়। তো এরকম উঠে হাঁপিয়ে যাচ্ছি আমি, একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে। তো আস্তে 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 আসছি, আমার মনে হচ্ছে যে আমার সামনে একজন আর আমার পিছনে একজন কেউ যাচ্ছে, মানে আমার সঙ্গেই যাচ্ছে, এবং আমাকে যেন মনে হচ্ছে এসকর্ট করে নিয়েছে ভীষণভাবে, যে আমাকে পুরো আটকে নিয়েছে আর কি, পুরো সামনে পিছনে আর কি পুরোপুরি ভাবে। তো এবার আমি না কিছুটা জোরেই এগিয়ে যাই সামনে, সামনে এগিয়ে গিয়ে এবার যেন ফিল হচ্ছে আমার পিছনে 2 জন রয়েছে, আমি ফিল করতে পারছি ভীষণভাবে। এবার আমি কি করলাম, আমি ওখানেতে মানে ঘুরে দাঁড়িয়ে পড়ি ওখানেতে, পাহাড়ের মানে ওই রাস্তার ঢালেতে ঘুরে পিছনে ঘুরে তাকিয়ে ফেলি। তাকিয়ে আমার তখন রীতিমতো প্রচুর সাহস এসে গেছে, সত্যি বলছি, আমার এরকম সাহস কোনোদিনও হয় না। জানি না আমার কাছে ওই সঙ্গে ওই জিনিসটা ছিল কিনা, আমি রীতিমতো একটু ভয় পেয়ে যাই আচমকা কিছু হলে। কিন্তু আমার ওই দিন কি হয়েছিল আমি জানি না, ভীষণভাবে সাহস হয়ে গেছিল আমার। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে, অন্ধকার তো, ফোনের হাতে ফ্ল্যাশ জ্বলছে কিন্তু কোনো অন্ধকার কিছু নেই, কোনো অবয়বও দেখতে পাচ্ছি না। আমি কি করলাম, ওই জিনিসটাকে নিলাম, নিয়ে যেখানে মনে হচ্ছিল ফিল হচ্ছিল সেই দিকে আমি বাবা যেটা বলেছিলেন সেটা বলে আমি ওটা পুরো ছুঁড়ে দিলাম আর কি। ছুঁড়ে দিতে তুমি বিশ্বাস করবে না, মানে একটা বদ্ধ জায়গা ক্লিয়ার হয়ে গেলে যে একটা ফিল হয়, অর্থাৎ দেখবে মানে কি বলবো, মানে অনেক সময় কিছু কম কানে কিছু জাম হয়ে গেলে বা কানে অনেক সময় আমাদের তালা লেগে যায় না, এই তালা ছেড়ে গেলে যেরকম একটা ফিল হয়, আমার ঠিক সেই ধরনের একটা ফিল হলো, যে একটা একটা পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। আমি ওখান থেকে বুঝলাম যে যে নেগেটিভিটি বা যে জিনিসটা একদিন পিছু করে দাঁড়াচ্ছিল আমাদেরকে বা আমাকে এই জিনিসটা হয়েছিল, সেটা হয়তো সেই জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি ওখান থেকে আমরা ফাটিয়ে মজা করলাম, আরো 2 দিন ছিলাম ওখান থেকে, ফিরে এলাম। ফিরে আসার পর বাবাকে বললাম যে এই হয়েছিল, আমি কিন্তু কাউকে কিছু দেখতে পাইনি, এরকম ফিল হয়েছিল, আমি সেই দিকেই ছুঁড়ে দিয়েছি। বাবা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমি বললাম যে ওটা কি ছিল, যে এরকম ব্যাপার। বাবা উনি ততক্ষণে যা বোঝার তো বুঝে নিয়েছেন, ওনার সাধনা বলে বসে আমাকে তখন বললেন, দেখো ব্যাপারটা হচ্ছে ওই যে ব্যক্তি মানে যাকে ওখানে কোনো দেখা গিয়েছিল, যে পিশাচের কথা বলছি, যে নিজে নিজে শক্তিশালী হয়েছিল আর কি, ওই ব্যক্তি যে মানে আত্মা যেটা ছিল, সেই আত্মাটাও মারা গিয়েছিল কিন্তু অপঘাতে, অর্থাৎ ওই পাহাড়ি রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় ওই ভদ্রলোক। মারা যাওয়ার পর ওর আত্মা ওখানেই ঘুরে ফিরে বেড়াচ্ছিল, ওখানকার কোনো সাধক বা কেউ তান্ত্রিক বলো বা যাই বলো না কেন, ও তাকে ওখান থেকে মানে জাগায় আর কি, জাগিয়ে ওর মাধ্যম দিয়ে কিছু খারাপ কাজ করানোর চেষ্টা করার পর ওকে কন্ট্রোল হারিয়ে ফেলে।
ঠিক আছে, ওই পিশাচের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে, যার কারণে ও নিজে নিজে চারদিকে ঘুরতে শুরু করে, যার প্রতি ভর করে ও কোনো কিছু কাজ করতে পারে আর কি। এই পিশাচটা কারোর উপর ভর করার জন্য ঘোরাঘুরি করছিল, এবং সেটা হয়তো সুকন্যার প্রতি অ্যাট্রাক্ট হয়ে ওই জায়গাটা করার চেষ্টা করছিল। এবং বলছে তোর যে ঘাড়ে যে মানে দাগটা হয়েছিল, যে জিনিসটা, সেটা ওর দ্বারাই হয়েছিল, কারণ ওরই কোনো রকম কোনো এফেক্টেই কিন্তু নখ বল বা যা কিছু বল, যার কারণে মানে এফেক্ট পড়ার কারণেই ওটা হয়েছিল। তো আমার ঘাড়ে এখনো পর্যন্ত ওই স্পটটা রয়ে আছে, ঘাড়ে এখনো পর্যন্ত ওটা ক্লিয়ার হয়নি, রিসেন্ট ঘটনা তো। আমার ঘাড়ে এখনো আছে, আর ওই জায়গাটা হালকা এখনো ব্যথাটা আছে, ক্ষতটা সেরে গেছে কিন্তু স্পটটা কিন্তু এখনো আমার ঘাড়ে রয়েছে আর কি। তো এই হচ্ছে এই মানে ঘটনা আর কি, পুরোপুরি শিলিগুড়ির ঘটনা। তো মারাত্মক ঘটনা ভাই। মারাত্মক। এবং আমি জানি না সেই দিন আমার হয়তো আমার নিজের ভুলে, এটা তো আমার তো ভুল, ওখানে আমার হয়তো ভুলে সেদিন আমার হয়তো প্রাণও চলে যেতে পারতো। মায়ের কৃপা, মা সবুজকালীর কৃপা এবং বাবার আশীর্বাদে হয়তো কিছু হয়নি আর কি, কিছু করতে পারেনি। মানে আমি ওই দৃশ্যটা জাস্ট ভুলতে পারি না, ওই যে বাথরুমের তাকিয়েটা, ওটা মানে অকল্পনীয় একটা ভয়ের মানে আমি পেয়েছিলাম ওইটাতে। ওটা আমি এখনো ভয় পাই। তুমি লিটারেলি বলছি তোমাকে, আমি এখনো যদি বাথরুমে কারোর কোথাও যাই বা আমার নিজের বাথরুমেও যাই, আমার ওই সিচুয়েশনটা মনে পড়ে যায়। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং হ্যাঁ, পরবর্তী এপিসোড আসবে মঙ্গলবার দিন দুপুর ঠিক 3টের সময়, কারণ আগের সপ্তাহের বৃহস্পতিবারের এপিসোডটি আমরা পাবলিশ করতে পারিনি। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।